চিরকাল ব্যাপী আর স্থায়ী এইরকম একটা বন্দোবস্তের কথা তিনি বললেন যে এরকম কিছু একটা চালু করতে হবে। তাহলে চালুটা কিভাবে হবে আর কেই বা করবে? ভারতের কয়েকটি অঞ্চলে সেচ ব্যবস্থার সুবিধার জন্য কয়েকটি খাল খনন করা হয়েছিল। অবশ্য ওই অঞ্চলগুলিতে চিরস্থায়ী বন্দোবস্ত চালু ছিল না, ফলে ওইসব খাল খননের বদলে জমির খাজনার হার বাড়িয়ে নেওয়ার সুযোগ নিয়েছিল ঔপনিবেশিক প্রশাসন। হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি তোমাদের কাছে আমি, তোমাদের স্নেহা ম্যাম। হ্যাঁ, তোমাদেরকে এবার আমি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে হিস্ট্রি। ইতিহাস পড়তে গেলেই ম্যাম প্রচুর পাগল পাগল লাগে, কেমন যেন বিরক্ত বিরক্ত ভাব লাগে। ইতিহাসের বইটা খুললেই মনে হয় এত এত লেখা, এক একটা চ্যাপ্টার এত এত বড় কেন, বাংলার মতো ছোট ছোট নয় কেন, তাই না? ইতিহাসটা দেখতে গেলেই সবারই এরকম মনে হয়। আমরা যখন তোমাদের সময় ছিলাম, অর্থাৎ ছোটবেলায় যখন ইতিহাস পড়তাম, খুব বোর লাগতো, মায়ের কাছে খুব মার খেতাম। খেতে খেতে মনে হতো যে না না এবার পড়তে হবে, ভালো নম্বর পেতে হবে। এই করতে করতে কিন্তু আমরা একসময় উঠে এসেছি। কিন্তু আস্তে আস্তে ইতিহাসটাকে যখন ভালো করে বুঝতে শিখেছি, কোনো না কোনো গাইড দেখবে কি করে। ধরো আমরা কোথাও একটা বেড়াতে যাই, ঠিক আছে, বেড়াতে গেছি, হ্যাঁ অনেক জিনিস দেখতে পাচ্ছি, অনেক ঐতিহাসিক জিনিসই ধরে নাও, ঐতিহাসিক জিনিস দেখতে পাচ্ছি, কিন্তু এটার প্রপার ব্যাখ্যা যদি না পাই, আমরা ঠিক ওই জিনিসটা দেখে মজা পাই না। এবার যদি কেউ আমাদের সঙ্গে একটা গাইড হিসেবে থাকেন, সে হতে পারে তোমার বাবা কিংবা কোনো কাকু জেঠু ইত্যাদি বয়স্ক কেউ, যারা এই জায়গাটার সম্বন্ধে জানেন, তারা যদি বলেন যে জানিস তো বাবু, এখানে একজন রাজা থাকতো, সেই রাজার এটা একটা পুকুর, এই পুকুরে এই এই কাজ করা হতো, এর পাশে ছিল একটা সৈন্য রক্ষার কিছু একটা জায়গা, এটা ছিল একটা দুর্গ, এই দুর্গে এই এই কাজ হতো। এগুলো শুনতে বেশ মানে সিনেমা সিনেমা ব্যাপার লাগে না, যে যেন আমরা চোখের সামনে একটা সিনেমা দেখছি। ঠিক সেই রকমই একটা থ্রিল অনুভব হয় যে বাহ, বেশ ভালো তো, বেশ মজার তো। ঠিক সেই রকম করেই কিন্তু আমরা ইতিহাসটাকে পড়বো। একদম ইতিহাসে ভয় নয়, আর কোনো রকম ওই চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই যে ইতিহাসে কি করে নম্বর পাবো। নম্বর পাওয়াটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে তোমার মাথার মধ্যে জিনিসটাকে ঢোকানো। একবার যদি মাথায় ঢুকে যায় তাহলে নম্বর অটোমেটিক চলে আসবে। ঠিক, তাহলে আজকে আমাদের যেটা চ্যাপ্টার আছে, ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র, নিশ্চয়ই জানো এই চ্যাপ্টারটা আমাদের সেকেন্ড সামেটিভ এক্সামে আছে। এই চ্যাপ্টারটা এবার আমরা শুরু করি। ম্যাম গোটা চ্যাপ্টার কি আজকেই পড়িয়ে দেবেন? না, সেটা নয়, গোটা চ্যাপ্টার আজকে পড়ানো যাবে না। আজকে আমরা কিছুটা পোর্শন দেখব। কি কি পড়বো? আজকে পড়বো চিরস্থায়ী রায়তওয়ারি মহলওয়ারি বন্দোবস্ত, মহাজনী ব্যবস্থা, কৃষির বাণিজ্যিক রূপায়ণ, নীল বিদ্রোহ, বাগিচা কৃষি, এইসব বিষয়গুলো। ঠিক আছে, তাহলে চলো তো দেখি আজকে আমরা কি কি জিনিস পাচ্ছি। প্রথমত, এই ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র এই সম্বন্ধে তোমাদের বইয়েই প্রথমের দিকে দু এক কথা বলা আছে যে ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র, এটার মানেটা কি। মানে যেমন ভাবে আমরা যখন বাংলা পড়ি, আমরা যখন ইংরেজি পড়ি, সেটার একটা শিরোনাম থাকে, কোনো একটা গল্প কবিতার একটা শিরোনাম থাকে, সেই হিসেবে তার টপিকটা আমরা বর্ণনা করি। ঠিক, তাহলে এটার এই যে ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র, এই টপিকটার বর্ণনা কি, এরকম একটা ভূমিকা স্বরূপ কিছু কথা লেখা আছে। চলো দেখা যাক কি লেখা আছে। 1769-70 খ্রিস্টাব্দে বাংলায় ভয়ঙ্কর দুর্ভিক্ষ ও মন্বন্তর দেখা যায়। আমরা জানি যে 70-এর মন্বন্তর কথাটা খুবই পরিচিত একটা কথা, যে 70-এর মন্বন্তর অর্থাৎ 1769-70 এই সময় বাংলায়, এটা কিন্তু গোটা ভারতের ইতিহাস নয়, কি বলা হচ্ছে, বাংলায় অর্থাৎ আমাদেরই এই বঙ্গভূমিতে, আমাদের বঙ্গভূমিতে কি ভয়ঙ্কর দুর্ভিক্ষ মন্বন্তর দেখা দিচ্ছে। তার ফলে কোম্পানি নিজস্ব রাজস্ব আদায় সংক্রান্ত প্রশাসনিক কাঠামো নিয়ে নতুন করে ভাবতে শুরু করে। কোম্পানি মানে কোন কোম্পানি? এ কি আবার আমাদের কোনো শপিং কোম্পানি বা এরকম কিছু নাকি, ফ্লিপকার্ট অ্যামাজন কিছু? হ্যাঁ, নিশ্চয়ই না। এটা কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি? ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা যখন আমরা ছোট ছিলাম তখন যখন আমাদেরকে উত্তর লিখতে হতো, এই 8, 9, 10 এরকমই বলছি, কখনো কখনো ফাঁকিবাজি দেওয়ার জন্য, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এতটা লিখতে হবে, আর ইতিহাসে একটু বড় বড় উত্তর লিখতে হয়, হাতে সময় নেই, কি করব, ইস্ট ইন্ডিয়া কোম্পানিটাকে কি লিখতাম জানিস তো? ই ই কো, ইকো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি শর্টে ইকো। একটা মজার কথা মনে পড়লো তাই জন্য বললাম, যাই হোক।
তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজের রাজস্ব সংক্রান্ত যে প্রশাসনিক কাঠামো সেইটাকে নিয়ে নতুন করে ভাবতে আদায় করে। রাজস্ব মানে কি? রাজস্ব মানে কর, কর আদায় করা, রাজস্ব আদায় করা, তাই তো? এই কর নিয়ে ভাবতে শুরু করে যে কিভাবে প্রশাসনিক কাঠামোটাকে গড়বড়ি করা যায়, মানে কিছু একটা করা যায় যার ফলে আমরা লোকের কাছ থেকে বেশি বেশি কর আদায় করতে পারবো। ইংরেজ শাসন, ইংরেজরা এসে উপনিবেশ স্থাপন করলো, সেই উপনিবেশ থেকে কথাটা এসছে উপনিবেশিক, উপনিবেশের সেই হিসেবে উপনিবেশিক অর্থনীতি, অর্থাৎ এই যে কার কাছে কিভাবে রাজস্ব আদায় করব, কার সাথে কিভাবে বাণিজ্য করব, কিভাবে আর্থিক লেনদেনটা হবে, অর্থাৎ অর্থনীতি, এটার চরিত্র, এটার ক্যারেক্টারিস্টিক, তার চারিত্রিক বর্ণনা, অর্থাৎ কিভাবে হচ্ছে তার বিষয়বস্তুগুলো, ঠিক তো? তাহলে সেই বিষয়টা আমরা দেখব। এবার বলছে বাংলায় কোম্পানির নতুন শাসনকর্তা ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে রাজস্ব আদায়ের জন্য ইজারাদারি ব্যবস্থা চালু করেন। তাহলে কে, কখন, কবে ইজারাদারি ব্যবস্থা চালু করলেন? ওয়ারেন হেস্টিংস চালু করলেন। কবে? 1772-তে। রাজস্ব আদায়ের জন্য, কিসের জন্য? রাজস্ব আদায়ের জন্য। কোন ব্যবস্থা? ইজারাদারি ব্যবস্থা চালু করেন। পুরো লাইনটা মনে রাখবে, দেখো কত রকম ভাবে কোয়েশ্চেনটা হচ্ছে। ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে রাজস্ব আদায়ের জন্য ইজারাদারি ব্যবস্থা চালু করলেন, কিন্তু তার ফলেও অবস্থার বিশেষ হেরফের হয়নি। বেশি বেশি রাজস্ব আদায় করতে গিয়ে কৃষকদের ঘাড়ে খাজনার বোঝা চাপিয়ে দেওয়া হয়, তার ফলে কৃষক সমাজে চূড়ান্ত সংকট দেখা দেয়। 1784 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস রাজস্ব সংক্রান্ত প্রশাসনকে নতুন করে গড়ে তোলার উদ্যোগ নেন। তাহলে প্রথমে আমরা কার কথা বললাম? ওয়ারেন হেস্টিংসের কথা। তারপর কার কথা বললাম? লর্ড কর্নওয়ালিসের কথা। তাহলে কি হলো? 72 আর 84, ঠিক এই যে টাইমের গ্যাপটা, তাহলে কি এই টাইমের গ্যাপের মধ্যে আর কোনো পরিবর্তন এসেছিল না আসেনি, না কি হয়েছিল? ঠিক আছে, কি এসেছিল সেটা নয়, মেন কথা হচ্ছে যে একটা জিনিসের যখন পরিবর্তন আনার চেষ্টা চলছে, তার মানে মাঝখানের ফ্রেজটা কিন্তু কিছুটা যেমন ওইটা নিয়েই চলেছে, অর্থাৎ ওয়ারেন হেস্টিংস যেটা বলেছেন ইজারাদারি ব্যবস্থা, সেটা নিয়ে যেমন চলছে, তারপরে কিন্তু একটা ট্রানজিশন পিরিয়ড চলছে, অর্থাৎ যে এটার থেকেও ঠিকঠাক হচ্ছে না, এটার থেকে অন্য কোনো একটা ব্যবস্থায় যেতে হবে, তাহলে কি ব্যবস্থা নিয়ে আসা যায়, একটা মাথা খাটানো, কোনো না কোনো ইমপ্লিমেন্টেশন তার মধ্যে ঘটছে, কিছু না কিছু একটা চলছে, ঠিক তো? তার মধ্যখানে এবার যেটা পরে এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে লর্ড কর্নওয়ালিসের কথা আসছে। কর্নওয়ালিস কি করছেন? তিনি 1784-তে আবার কোনো একটা ভাবে নতুন করে এটাকে গড়ে তোলার উদ্যোগ নেন, যে ঠিক আছে অর্থনীতির দিকটা আমি দেখছি কি করা যায়। চিরস্থায়ী বন্দোবস্ত, এবার আসছে চিরস্থায়ী বন্দোবস্তের কথা। খাজনা আদায়ের প্রশাসনিক কাঠামোর গলদগুলো লর্ড কর্নওয়ালিস দ্রুতই বুঝতে পেরেছিলেন। রাজস্ব আদায়ের মূল পদ্ধতির ফলে কৃষক সমাজ ও দেশীয় অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ে, তার ফলে কোম্পানিও যথেষ্ট লাভ করতে পারছিল না। তাহলে কর্নওয়ালিস কিন্তু এই যে গলদ, অর্থাৎ আমরা কি বলি গোড়ায় গলদ, মানে যেগুলো যেগুলো ভুল আছে, ত্রুটি আছে, সেগুলোকে কিন্তু বুঝতে পারছে কর্নওয়ালিস। রাজস্ব আদায়ের মূল পদ্ধতির ফলে কৃষক সমাজ ও দেশীয় অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ে, তার ফলে যদি কৃষক সমাজ আর মানে অর্থনীতি যদি বিপর্যস্ত হয়ে পড়ে, দেশের অর্থনীতি, তাহলে কোম্পানি কি করে লাভ করবে? ধরো, ধরে নাও আমি কোম্পানি, আমি গেছি তোমার এলাকায়, ঠিক তোমার এলাকায় গিয়ে তোমাদের কাছ থেকেই আমি কর আদায় করছি, কোনো না কোনোভাবে বাণিজ্যিক উপায়ে, কোনো না কোনোভাবে শোষণ পীড়ন করে, যে করেই হোক না কেন আমি কর আদায় করছি, করে আমার কোম্পানির আমি মানে উন্নতি করছি। এবার এমন একটা পরিস্থিতি এলো যে তোমার এলাকায় দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, তোমার এলাকায় খারাপ কিছু ক্ষতি কিছু হচ্ছে, তোমার এলাকায় জলের মাধ্যমে যে যোগাযোগ সেগুলো হয়তো বিপন্ন হচ্ছে, মানে কোনো না কোনোভাবে ক্ষয়ক্ষতি হতেই চলেছে। কৃষকদের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, দেশের অর্থনীতি দিন দিন পড়ে যাচ্ছে, তাহলে আমি টাকাটা পাবো কোথা থেকে? যদি একটা কৃষকের কাছে 10 টাকা থাকে, আমি যদি তার কাছ থেকে কর চাই 20 টাকা, কোথা থেকে দেবে বাবা? কিছু তো নেই, চাইলেও সে দিতে পারবে না, সে মানে মৃত্যুবরণ করবে তবু সে দিতে পারবে না। তাহলে সেইভাবে কোম্পানিরও ক্ষতি হচ্ছে। কিন্তু এটা নর্মালি প্র্যাকটিক্যালি মাথায় ঢোকানোর জন্য বললাম বিষয়টা, যে এইরকম হতে পারে। এবার কৃষির সংকটের ফলে, যখনই কৃষির সংকট দেখা দিচ্ছে, কোম্পানির রেশম আর কার্পাস রপ্তানিতেও ভাটা পড়ছে,
তাহলে কৃষি যখন হচ্ছে না, এদিকে রেশম আর পশমের রপ্তানিতে ভাটা পড়ে যাচ্ছে। দেশীয় হস্তশিল্প উদ্যোগের উপরেও কৃষি সংকটের নেতিবাচক প্রভাব পড়েছিল। তাহলে কোথায়? হস্তশিল্প। ধরো একটা পাট, ঠিক আছে, পাট যদি উৎপাদিত না হয়, উৎপাদিত না হয়, তাহলে পাটের তৈরি দড়ি দিয়ে আমরা কিভাবে পাটের ওই দড়ি দিয়ে ব্যাগ বা কিছু বানাবো? দড়ি দিয়ে ব্যাগ অথবা বস্তা অথবা অন্যান্য ঘর সাজানোর জিনিস। এই জিনিসগুলো কি থেকে আসছে? সেই তো ধরো পাট থেকে উৎপন্ন হচ্ছে। পাটের গাছটা হবে, সেটাকে পাট কাঁচা হবে, পচিয়ে পচিয়ে সেটা থেকে সুতো তৈরি করা হবে, সেই দড়িটাকে শুকনো করা হবে, করে সেখান থেকে আমরা হস্তশিল্পের কিছু একটা করব। তাহলে যদি পাট উৎপাদন না হয়, হস্তশিল্পটা কিভাবে হবে বাবা? ধরো ধান উৎপাদন যদি না হয়, খড় দিয়ে, খড়ের আঁটি দিয়ে যখন কোনো কিছু ডিজাইন করা হয়, কোনো বিনুনি টাইপের ডিজাইন করে কত জায়গায় আমরা কি করি, হস্তশিল্পের এই যে হাতের বিভিন্ন কারুকার্যের মাধ্যমে, এই যে দুর্গাপূজায় আমরা এখন প্যান্ডেল করছি খড় টড় দিয়ে, তাহলে কত রকমের জিনিস হয়। সেগুলো তাহলে চাষের উৎপাদন যদি না হয়, তাহলে সেগুলো কি করে বৃদ্ধি পাবে বাবা? সেগুলো তো হবে না। সে কথাই এখানে বলা হচ্ছে। এই সমস্ত সমস্যার মূলে ছিল রাজস্ব আদায় সংক্রান্ত বন্দোবস্ত। আর এই সমস্যার মূলে কে আছে বাবা? সে হচ্ছে রাজস্ব আদায় সংক্রান্ত বন্দোবস্ত। এই যে কর আদায়ের যে প্রথা, সেই প্রথা বা সেই বন্দোবস্তের মধ্যেই গলদটা আছে। সেটার কারণেই কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। তাই কোম্পানি অনেক আধিকারিক খাজনা আদায় ব্যবস্থাকে চিরস্থায়ী করার কথা বলেন। সেই জন্য এবার বললেন যে এবার খাজনা আদায়ের ব্যবস্থাটাকে চিরস্থায়ী করতে হবে, মানে চিরকাল ব্যাপিয়া স্থায়ী, যেটা চিরস্থায়ী। সমাস আছে না? আছে তো ক্লাস 8 এর সমাস, চিরস্থায়ী, চিরকাল ব্যাপিয়া স্থায়ী। দেখো আমরা কিন্তু বাংলা পড়তে পড়তে ইতিহাস পড়ে নেবো, আবার ইতিহাস পড়তে পড়তে বাংলাও পড়ে নেবো, কারণ সব সাবজেক্ট একে অপরের সাথে জড়িত। ঠিক। প্রথমত দেখা যাচ্ছে যে 1793 সাল, 1793, বাংলায় রাজস্ব আদায়ের ক্ষেত্রে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয়। 1793-তে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হলো অফিসিয়ালি। তাহলে যদি প্রশ্ন আসে চিরস্থায়ী বন্দোবস্ত কবে চালু করা হয়? 1793-এ। মনে করা হয়েছিল যে এর ফলে রাজস্ব সংক্রান্ত হিসেবে গড়মিল হবে না। জমিদারিগুলি থেকে কোম্পানি কত রাজস্ব প্রাপ্য তার হিসেব নিশ্চিত হয়ে গিয়েছিল, ফলে কোম্পানির কর্মচারীরা নিজেদের ইচ্ছে মতো খাজনা আদায় করতে পারতো না। তাহলে দেখো কি বলা হচ্ছে, যে যেটা নির্দিষ্ট একটা কর, হয়তো আমার কাছে 10 বিঘা জমি আছে, আমার 10 বিঘা জমির ওপর কর হবে হয়তো 10,000 টাকা, তুমি ধরে নাও বিঘা প্রতি হয়তো 1000 টাকা। তাহলে যার কাছে 5 বিঘা আছে সে 5,000 টাকা দেবে। এটা একটা নির্দিষ্ট মাপে চলতে লাগলো, যে হ্যাঁ যার কাছে যতটা জমি তার কাছে ততটা কর। আর আগেকার সময়ে কি হতো, এই ব্যবস্থা চালু হওয়ার আগে আগে তাহলে কোম্পানির কর্মচারীরা যাচ্ছে তাই ভাবে কর আদায় করতো। তোমার এই জমিতে কর হয়েছে 500 টাকা, তোমার কাছ থেকে আদায় করা হচ্ছে 1000 টাকা, তোমার হয়তো কিছুই থাকলো না, তোমার কাছে হয়তো 100 টাকা পড়ে থাকলো, তুমি তাকে 1000 টাকা দিয়ে দিলে। এরকম কষ্টও করতে হয়েছে আমাদের কৃষকদেরকে। কিন্তু সেই জায়গায় এটা একটা স্থায়ী বর্ণনা, মানে স্থায়ী একটা রাজস্ব আদায়ের একটা মানে সিস্টেম, একটা ব্যবস্থা চালু হলো। ঠিক। বেশ। এবার কোম্পানি আশা করেছিল জমিদারেরা নিজেদের লাভের হার বাড়িয়ে নেওয়ার জন্যই জমিতে বেশি অর্থ বিনিয়োগ করবে। কোম্পানি আশা করছে কি, জমিদারেরা নিজেদের লাভের হার বাড়িয়ে নেওয়ার জন্য জমিতে বেশি অর্থ ব্যয় করবে। মানে কি, যদি আমি বেশি লাভ পেতে চাই তাহলে আমাকে ভালো উচ্চ সুন্দর ফসল ফলানোর জন্য যা বীজ সেটা লাগাতে হবে। যদি বলি যে ভালো কোনো কীটনাশক ইত্যাদি, সেই সময় যেটুকু পাওয়া যেত, তখন তো এত পাওয়া যেত না, এখনকার মতো নয়, হ্যাঁ, কিন্তু তাও বলা যায় যে যেটুকু পাওয়া যেত তার মধ্যেই বেস্ট যেটা, সেটা যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে একটু টাকাও ঢালতে হবে। ঠিক তো?
যেমন ভালো চিকিৎসার জন্য একটু বেশি টাকা দিতে হয়, ভালো সবজির জন্য বা তাজা সবজির জন্য আমাদেরকে এখন বেশি টাকা দিতে হয়, ঠিক সেই রকমই ব্যাপার এখানে বলা হচ্ছে। এটা কোম্পানি আশা করেছিল। বেশ। নবাবী আমলে জমিদারদের থেকে রাজস্ব আদায় করতেন নবাব। যখন নবাবদের আমল ছিল তখন নবাবরাই জমি আদায় করতেন রাজস্ব বা কর। জমিদাররা চাষিদের থেকে খাজনা আদায় করত। সেই পদ্ধতিটি কোম্পানি শাসনে বিপর্যস্ত হয়ে গিয়েছিল। তাহলে সেই পদ্ধতিটা কি হলো? কোম্পানি বিপর্যস্ত করে দিল। এই যে জমিদাররা চাষিদের থেকে খাজনা আদায় করবে না, কিংবা নবাবরা রাজস্ব আদায় করবে না, নবাবী আমলের কথা তোমরা বাদ দাও, কোম্পানি এসে এখন আলাদা কিছু করলো। তাহলে কোম্পানি কি করলো? কোনো কোনো জমিদারকে রাজস্ব আদায়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়, কাউকে আবার রেখে দেওয়া হয়। তাহলে কিছু কিছু জনকে দায়িত্ব দেওয়া হলো, কিছু কিছু জনকে সরিয়ে দেওয়া হলো। বেশ। ফলে কর্নওয়ালিস যখন শাসনভার নেন তখন খাজনা আদায়ের পুরো প্রশাসনিক কাঠামোটি সমস্যার মুখে পড়েছিল। তাহলে কিছু জনকে রেখে দিচ্ছে, কিছু জনকে সরিয়ে দিচ্ছে, তাহলে তো খাজনা আদায়ের মানে স্ট্রাকচারটাই গন্ডগোল হয়ে যাবে, তাই না? তুমি জানো যে অমুক জায়গায় অমুক জমিদার আছেন, তার কাছে গিয়ে আমাদেরকে খাজনা দিতে হয়, ঠিক আছে? এবার তুমি যে গ্রামের বাসিন্দা তুমি সেখানে দিচ্ছ, তোমার বন্ধু পাশের গ্রামের বাসিন্দা, তাকে আবার জমিদারকে দিতে হয় না, সে হয়তো অন্য কোনো কোনো কর্মচারী বা কেউ এসে তাদের কাছ থেকে আদায় করে নিয়ে যায় গুন্ডাগার্দি করে। তো স্ট্রাকচারটা গন্ডগোল হয়ে আছে না। এবার যখন কোম্পানির একজন আসছেন অর্থাৎ কর্নওয়ালিস যখন আসছেন তখন তিনি কি ভাবছেন যে ঠিক আছে, এবার আমাকে তো এটাকে এক ছাদের তলায় নিয়ে আসতে হবে, একরকম স্ট্রাকচার ফলো করতে হবে সব জায়গায়, তাই তো? এবার লর্ড কর্নওয়ালিসের ধারণা ছিল জমিদারদের সম্পত্তির অধিকারকে স্থায়ী ও নিরাপদ করা হলে তারা কৃষির উন্নতির জন্য অর্থ বিনিয়োগ করবেন। তাহলে জমিদারদের যে সম্পত্তির অধিকার, সেইটাকে জমিদারের যা সম্পত্তির অধিকার সেটাকে যদি আমরা স্থায়ী আর নিরাপদ করে দিই, অর্থাৎ তাদের অধিকারে কেউ আর হাত বসাতে পারবে না, এরকম যদি করে দিই, তাহলে কি করতে হবে? তাহলে সেখানে বলছে কৃষির উন্নতির জন্য অর্থ বিনিয়োগ করবেন তারা। তাছাড়া অগণিত কৃষকের থেকে খাজনা আদায় করার বদলে কম সংখ্যক জমিদারের কাছ থেকে খাজনা আদায় করার পদ্ধতি অনেক সহজ হয়ে যাবে। অগণিত তো কৃষক, যদি দিই কৃষকদের কথা, তাহলে ধরো একটা জায়গায় একটা এলাকায় হয়তো আছে 500 জন কৃষক, যত জমি চাষ হচ্ছে সমস্ত কিছু কৃষকদের ওপরেই তো। তাহলে সমস্ত কৃষকরা যখন চাষ করছে সেই জিনিসটা কি বলা হচ্ছে যে সমস্ত ওই অত কৃষকদের কাছ থেকে জনে জনে গিয়ে গিয়ে বা তারা যে আসবে এসে যে কর দিয়ে যাবে, এই ব্যবস্থার থেকে তার থেকে ওই 500 কৃষককে আমি দিয়ে দিই না 50টা জমিদারের দখলে, তাহলে 50 জনের কাছ থেকে আমি রাজস্ব আদায় করব, আমার তো দরকার নেই 500 জনের কাছ থেকে আদায় করার, অনেক বেশি সুবিধাজনক, ঠিক? তাহলে এটা ছিল অনেক বেশি সহজ একটা পদ্ধতি। পাশাপাশি জমিতে অধিকার স্থায়ী করার মাধ্যমে জমিদার কোম্পানির অনুগত গোষ্ঠী হিসেবে গড়ে তোলার কথা ভাবা হয়েছিল। তাহলে এদেরকে কি করা হলো? কোম্পানির অনুগত একটা গোষ্ঠী গড়ে উঠলো, যে তোমরা তোমরা জমিদার, তোমাদেরকে আমরা সুবিধা দেব, তোমরা কি করবে? কোম্পানির পা চেটে থাকবে, কোম্পানির হয়ে কাজ করবে তোমরা। বাংলা, বিহার, উড়িষ্যার, এটা দাগ দিয়ে রাখবে যে কোথায় কোথায় বাংলা, বিহার, উড়িষ্যার সমস্ত জমিদার সম্পত্তির জমিদারি সম্পত্তি হয়ে পড়ে। সমস্ত জমিতে নির্দিষ্ট কর ঠিক করা হয়, জমিদার সময় মতো সেই নির্ধারিত কর কোম্পানিকে দিতে পারলেই ওই জমিতে তার অধিকার স্থায়ী হতো। তাছাড়া ওই জমির ওপর জমিদারের চূড়ান্ত অধিকার ছিল, মানে জমিদারেরই চূড়ান্ত অধিকার, আর কারো চূড়ান্ত মানে একদম শেষ পর্যায়ের বিশেষ সব থেকে বেশি অধিকার যার থাকবে সেটা হচ্ছে জমিদারের থাকবে, ঠিক আছে? নেক্সট কি আছে? আচ্ছা হ্যাঁ, তারপরেও একটু আছে, সেই অধিকার উত্তরাধিকার সূত্রে বজায় থাকতো। জমিদার যদি একবার পেয়ে যায় সেটা তার উত্তরাধিকার সূত্রে অর্থাৎ তার ছেলের তার ছেলের তার ছেলের এরকম ভাবে থেকে যাবে। জমি বিক্রি করতে বা হাত বদল করতেও পারতেন জমিদাররা, তাহলে জমি বিক্রি বা হাত বদলও করতে পারতো, আবার উত্তরাধিকার সূত্রে বজায়ও থাকতো। কিন্তু নির্দিষ্ট সময় নির্ধারিত খাজনা জমা দিতে না পারলে জমিদারের জমি কোম্পানি কেড়ে নিত। তাহলে জমিদার যদি নির্দিষ্ট সময়ে যদি কোম্পানিকে সে খাজনা দিতে না পারে, যেমন ভাবে যদি কৃষকের কাছ থেকে খাজনা না পায়, কৃষকের ক্ষেত্রে অত্যাচার করা হয়, তার কাছ থেকে জমি নিয়ে নেওয়া হয়, ঠিক সেই রকমই কোম্পানি আরেকটু উঁচুতে আছে, তাহলে জমিদার যদি তাকে ঠিকঠাক সময় না দেয় জমিদারের কাছ থেকেও কিন্তু ও কেড়ে নিয়ে যাবে ওর জিনিসটা। সেই জমি নিলাম করে নতুন কোনো ব্যক্তির হাতে জমিদারকে অধিকার তুলে দেওয়া হতো। এই জমি ক্রমেই জমিদারের ব্যক্তিগত সম্পত্তি হয়ে উঠেছিল। কর্নওয়ালিসের আশা ছিল এর মাধ্যমে জমিদারের
স্বার্থ ও কৃষির উন্নতি দুই নিশ্চিত করা যাবে। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারদের সমৃদ্ধি বাড়লেও কৃষকের অবস্থার কোনো উন্নতি হয়নি। অবশ্যই কৃষকের অবস্থার কোনো উন্নতি কি হয়েছে আদৌ? কৃষকরা জমিদারের অনুগ্রহ নির্ভর হয়ে পড়েছিলেন। প্রাক ঔপনিবেশিক আমলে কৃষকেরও জমির ওপর দখলি সত্ত্ব ছিল, কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তে কৃষকের সত্ত্বকে খারিজ করে তাদের প্রজায় পরিণত করা হলো। মানে প্রাক ঔপনিবেশিক আমল, যখন ইংরেজরা এখানে এসে উপনিবেশ স্থাপন করেনি, যখন উপনিবেশ স্থাপন করা হয়নি, যখন উপনিবেশ স্থাপন হয়নি তখনও একটু আধটু কৃষকদের কাছে তার জমির জন্য একটু মালিকানা ছিল, তার এই যে সত্ত্ব বা মালিকানা একটু হলেও ছিল, দখলই সত্ত্ব। কিন্তু যখন থেকে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হলো, কৃষকের সত্ত্বকে খারিজ করে তাদেরকে প্রজায় পরিণত করা হলো। তাদের কিন্তু আর কৃষকের সত্ত্ব থাকলো না, প্রজায় পরিণত করা হলো। তাহলে এইটা কি? এটা আসলে চিরস্থায়ী বন্দোবস্তের কুফল, তাই না? বন্দোবস্তের কুফল, ঠিক। উঁচু হারে রাজস্ব আদায় করতে গিয়ে কৃষকের ওপর অতিরিক্ত করের বোঝা চাপাতে আবওয়াব বা বেআইনি কর আদায় করা হতো। পাশাপাশি নির্দিষ্ট খাজনা দিতে না পারলে কৃষকের জমি বাজেয়াপ্ত করার অধিকার জমিদারকে দেওয়া হয়। ফলে নানা দিক থেকে চাপে পড়ে কৃষকের অবস্থার অবনমন হতে থাকে। তাহলে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কৃষকের অবস্থার পরিবর্তন বা অবনমন কেন ঘটে, দেখতে পারবে এই যে যেখানটা কুফল আরম্ভ করলাম ওখান থেকে এখানটা পুরোটাই লিখতে হবে। তাছাড়া কি আছে দেখো, এখানেও কৃষকদের কথাই বলা আছে যে যখন প্রাকৃতিক বিপর্যয়ের সময় স্বাভাবিকভাবেই জমিতে ভালো চাষ হচ্ছে না, সেই হারে যে হারে তারা অন্যান্য সময় ফসল ফলাতে পারে সেই ফসলটা তারা ফলাতে পারছে না, তার সত্ত্বেও তাদের কাছ থেকে করের হার কিন্তু একটুও কমানো হচ্ছে না। কি বলছেন? তাই তো বলা হয়েছে যে রাজস্ব দিতে না পারার কারণে জমিদারদের জমি নিলামে উঠত। বাস্তবে চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে দিয়ে কোম্পানি কর্তৃক ভারতীয় সমাজ ও অর্থনীতিতে দৃঢ় হয়েছে। তাহলে কোম্পানির যে কর্তৃত্ব, কোম্পানি যে মানে নিজে ভারতীয় সমাজের ওপর একটা কর্তৃত্ব স্থাপন করছে, সেটাই আর কি দৃঢ়তা পেয়েছিল, আর কিছু না। আসলে কৃষকদের অবস্থা আরো খারাপই হয়েছে। এখানে দেখা যাচ্ছে সূর্যাস্ত আইন বলে তোমাদের একটা টুকরো কথা আছে। এই টুকরো কথা বা সূর্যাস্ত আইন এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা কোয়েশ্চেন হিসেবেও আসে। সূর্যাস্ত আইন জমিদারের পক্ষেও চিরস্থায়ী বন্দোবস্তের একটি সমস্যার দিক ছিল। আপাতভাবে জমির অধিকার জমিদারের দখলে থাকলেও বাস্তবে সমস্ত জমির চূড়ান্ত মালিকানা কোম্পানির হাতেই ছিল। এই জায়গাটা মনে রাখবে, বাস্তবে সমস্ত জমির চূড়ান্ত মালিকানা কোম্পানির হাতেই ছিল। নির্দিষ্ট একটা তারিখের মধ্যে প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে হতো। এই ব্যবস্থা সূর্যাস্ত আইন নামে পরিচিত ছিল। নির্দিষ্ট তারিখে সূর্য ডোবার আগেই প্রাপ্য রাজস্ব কোম্পানি জমা দিতে না পারলে জমিদারের সম্পত্তি বিক্রি করার অধিকার ছিল কোম্পানির, আর এটাই সূর্যাস্ত আইন নামে পরিচিত। ঠিক, এটাই পরিচিত। ওকে, এবার চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব, এটা বঙ্কিমচন্দ্র একটা সমালোচনা করেছেন যে চিরস্থায়ী বন্দোবস্ত কেমন। এটা খুব একটা তোমাদের পরীক্ষাতে আসে না, কিন্তু যেটুকু বইয়ে দেখলাম যে দেওয়া আছে সেই জন্যই আমি শুধুমাত্র নিয়ে এসেছি। তোমাদের যেহেতু সরকারি বই এবং সেই বইয়ে যা আছে তোমাদেরকে পড়তে হয় সেই হিসেবেই এখানে দেখবে বলা আছে যে মানুষ মানুষের শত্রু, জীব জীবের শত্রু, সেরকমই কি মানুষ মানুষের শত্রু। আর কি বলেছে, বঙ্গালী কৃষকের শত্রু, বঙ্গালী ভূস্বামী, মানে বাঙালি কৃষকের শত্রু বাঙালি ভূস্বামী, যারা জমির অধিকারী তারা। তো এখানে আসলে এই যে চিরস্থায়ী বন্দোবস্তের যে কুফল সেটাই আলোচনা করা হয়েছে। চিরস্থায়ী বন্দোবস্ত যখন হলো, কর্নওয়ালিস প্রজাদিগের হাত পা বান্ধিয়া জমিদারের গ্রাসে ফেলিয়া দিলেন। প্রজাদের যেন হাত পা বেঁধে জমিদারের গ্রাসে ফেলে দিলেন, জমিদারের দিকে ছেড়ে দিলেন। এবার জমিদার কর্তৃক তাদের প্রতি কোনো অত্যাচার হয় না, সেই জন্য কোনো বিধি ও নিয়ম করলেন না।
যেন মানে জমিদার যেন তাদের ওপর কোনো অত্যাচার না করে, জমিদার যেন তাদের ওপর কোনো অত্যাচার না করে এই রকম কোনো বিধি বা নিয়মও তিনি করেননি। তিনি বলে দেননি যে তোমাদেরকে অত্যাচার করতে হবে না, করতেই পারো, রাজস্ব আদায় নিয়ে আমার কাজ। এই তো লোভী দুনিয়া আর কি। তাহলে এই বিভিন্নভাবে জমিদারের কাছ থেকে খাজনা আদায় করা ইত্যাদি যে যা কিছু আর কি চলছিল বিধিবদ্ধ করিবেন আশা দিলেন। আচ্ছা, এখানটা যেমন একটা বলেছে দেখো যে উপযুক্ত সময়ে সেই সমস্ত কিছু বিধিবদ্ধ করার কথা বলা হয়েছে, সেই সমস্ত আর কি টাকা পয়সা ইত্যাদি। তজ্জন্য জমিদার প্রভৃতি খাজনা আদায় করার পক্ষে কোনো আপত্তি করিতে পারিবেন না, বিধিবদ্ধ করিবেন আশা দিলেন, কিন্তু করিলেন না। প্রজারা পুরুষানুক্রমে জমিদার কর্তৃক পীড়িত হইতে লাগিল, কিন্তু ইংরেজ কিছুই করিলেন না। তাহলে যা কিছু যে প্রজারা এরা পুরুষানুক্রমে জমিদার কর্তৃক পীড়িত হতে লাগলো, কিন্তু ইংরেজ কিছুই করলো না। এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্গদেশের কৃষক বলে একটা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। এটুকুই। এটা মানে ইতিহাসের সাথে সম্পৃক্ত নয়, আসলে যেটা ইতিহাসের সাথে বাংলার যে যোগসূত্র যেটা আমি তোমাদেরকে করাচ্ছি, যে বাংলাও পড়াই আবার ইতিহাসও পড়াই, ঠিক যেন সেই রকমই বাংলার আমাদের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি ইতিহাস সম্বন্ধে কি বলে গেছেন একটা তার প্রবন্ধে, সে কথাই এখানে উল্লেখ করা হয়েছে। এবার আছে রায়তোয়ারি বন্দোবস্ত। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতের কোম্পানির শাসন প্রতিষ্ঠা পাওয়ার পর ওই অঞ্চলে ভূমি রাজস্ব আদায়ের বিষয়টি নিয়ে নতুন পরীক্ষা নিরীক্ষা শুরু হয়। ততদিনে চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে কোম্পানির অনেক আধিকারিকের নেতিবাচক মনোভাব তৈরি হয়েছিল। তাছাড়া মাদ্রাজ অঞ্চলে বড় মাপের জমিদার বিশেষ ছিল না, ফলে সেখানে ভূমি রাজস্বের বন্দোবস্ত সরাসরি করতে চেয়েছিল ব্রিটিশ কোম্পানি। সেক্ষেত্রে কোম্পানির প্রাপ্য রাজস্ব জমিদারদের সঙ্গে ভাগ করে নেওয়ার দরকার হতো না। তাছাড়া কৃষক বা রায়তকে জমির মালিক হিসেবে স্বীকার করে নেওয়ার মাধ্যমে তাদের ওপর জমিদারের অত্যাচারকে এড়ানো যাবে বলে মনে করা হতো। তাহলে এই যে রায়তোয়ারি বন্দোবস্ত, রায়ত তাহলে কাকে বলছে? কৃষককে। তাদের বলছে তাদের ওপর তাদেরকে যদি মালিক করে দেওয়া যায় তাহলে তাদের ওপর জমিদারের যে অত্যাচার সেটাকে এড়ানো যাবে বলে মনে করা হয়। রায়তোয়ারি বন্দোবস্তের শর্ত ছিল ঠিক সময়ে রায়তকে ভূমি রাজস্ব জমা দিতে হবে। সেই একই শর্ত, দেখো প্রত্যেকটাতে কিন্তু শর্ত এক, যেই মালিকানা পাক না কেন সেটা জমিদার পাক আর কৃষক অর্থাৎ রায়ত পাক, যেই পাক না কেন শর্ত এক, যে নির্দিষ্ট সময়ে তাদেরকে ভূমি রাজস্ব দিতে হবে। 19 শতকের শুরুর দিকে মাদ্রাজ ও বোম্বাইয়ে কিছু অংশে রায়তোয়ারি বন্দোবস্ত চালু করা হয়, তবে ওই বন্দোবস্ত চিরস্থায়ী করা হয়নি। চিরস্থায়ী বন্দোবস্তে যেমন চিরস্থায়ী একটা রূপ পেয়েছিল, কিন্তু এখানে সেই চিরস্থায়ীটা করা হয়নি, কিছুদিনের জন্য চালু করা হয়। নির্দিষ্ট সময় অন্তর রাজস্বের পরিমাণ সংশোধন করা হতো। দেখো তো কি অবস্থা, নির্দিষ্ট সময় অন্তর অন্তর রাজস্বের পরিমাণটাকে সংশোধন করে দেওয়া হতো। অর্থাৎ যদি রাজস্বের পরিমাণ থাকে প্রথম বছরে, ধরো যদি প্রথম বছরে এরকম ধরে নেই, প্রথম বছরে হয়তো রাজস্ব দিতে হচ্ছে তাদেরকে 10 টাকা, তখনের হিসেবে ধরে নাও। পরের বছর তাহলে হয়ে যাচ্ছে, পরের বছর হয়তো এটা ওরা বাড়িয়ে করে দিচ্ছে 12 টাকা বা 15 টাকা, এরকম কিছু একটা। ঠিক, তাহলে দিনের দিন তারা যদি বাড়াতে থাকে, তারা এই যে পরিমাণটাকে সংশোধন করছে, সংশোধন মানে কি বাবা? সংশোধন মানে কি কমিয়ে দেওয়া হচ্ছে? কখনোই না, হয়তো সেটাকে বাড়িয়েই দেওয়া হচ্ছে। হ্যাঁ, হতে পারে হয়তো কখনো মহামারীর কবলে যদি মনে হয় দয়া জাগে, তো সেটাও এক্সেপশনাল। তাহলে এই বন্দোবস্তের ফলে স্থানীয় জমিদারের বদলে ঔপনিবেশিক রাষ্ট্রের অধীনে চলে যেতে থাকে কৃষক সমাজ। এটা ব্যাপারটা যেটা হয় যে আগে যেটা ছিল যে জমিদারের অধীনে কৃষকরা থাকছিল, এখন যেটা হলো যে জমিদারের বদলে ঔপনিবেশিক রাষ্ট্রের অধীনে চলে যেতে থাকে কৃষক সমাজ। ঔপনিবেশিক রাষ্ট্র মানে সেই তো উপনিবেশ কারা স্থাপন করেছেন? এই যে আমাদের মহান ইংরেজরা, ব্রিটিশ এসে যে ঔপনিবেশিক শাসনটা চালাচ্ছেন তাদের আন্ডারে আস্তে আস্তে চলে গেল কিন্তু কৃষকরা। কৃষক সমাজের অবনতি কতটা ঘটছে তা। রায়তোয়ারি বন্দোবস্তের কিছুটা অসুবিধা আছে। কি কি অসুবিধা আছে বাবা? কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, কি অসুবিধা আছে দেখে নি। বাস্তবে জমিতে কৃষকের কোনো মালিকানা বা অধিকার প্রতিষ্ঠা পায়নি। কৃষকরা আসলে ঔপনিবেশিক শাসকের ভাড়াটে চাষি হিসেবে জমিতে চাষ করার অধিকার পেয়েছিল। ঠিক যেমন এর আগেরটা আমরা যখন চিরস্থায়ী পড়লাম সেখানে যেমন দেখলাম যে জমিদাররা হিসেব অনুযায়ী তাদের কাছে জমি আছে, তারা পাচ্ছে, কিন্তু আবার তারা যদি নির্দিষ্ট সময়ে কোম্পানিকে কর দিতে না পারে সব জমি নিলাম হয়ে যাবে।
অন্য জমিদারকে দিয়ে দেওয়া হবে। তাহলে আসলে কে মালিক? সেই একেশ্বর যে হয়ে আছেন, সেই শাসক দল। ঠিক সেই রকমই যখন কৃষকদের ওপর বলছে, আহারে কৃষকগুলো আমাদের সব জমিদারদের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে, জমিদাররা এত অত্যাচার করছে ওদের ওপর, ওদের জন্য কিছু ভাবা যাক। ঠিক আছে, কি ভাবা যাবে? রায়ত ওয়ারি বন্দোবস্ত, অর্থাৎ রায়তদের ওপর সমস্ত কিছু দায় দায়িত্ব দেওয়া হবে। বেশ, তাই খুব ভালো কথা, কৃষকরা খুশি। কৃষকদের ওপর দায়িত্ব দেওয়া হলো, তোমরা চাষ করো, তোমাদের এই পরিমাণ কর, না না থুড়ি থুড়ি, এই বছর এই পরিমাণ, ওই বছর ওই পরিমাণ, সেই বছর সেই পরিমাণ, এইরকম করের পরিমার্জন পরিসংশোধন হতেই থাকবে। এই করগুলো তোমাকে টাইম টু টাইম আমাদেরকে দিতে হবে, কোম্পানিকে দিতে হবে। যদি তুমি না দাও তাহলে তোমার কাছ থেকে জমি কেড়ে নেওয়া হবে। তাহলে সেই ব্যাপার, তাহলে তারা তোমরা কারা? তোমরা আমার ভাড়াটে চাষি, জমি আমার, আমি তোমাদেরকে ভাড়া দিয়ে চাষ করাচ্ছি, যখনই তোমার কাছ থেকে পাবো না কিছু তোমাকে হটিয়ে দেব। পরিষ্কার যেন সেই রকমই দাপটটা ছিল তাদের। সময় মতো রাজস্ব দিতে না পারলে জমি থেকে তাদের উৎখাত করে, দেখো যে কথাটা বললাম সেই কথাটাই বলেছে, অন্য কৃষককে দিয়ে দেওয়া হতো। ঔপনিবেশিক প্রশাসন জানিয়ে দিয়েছিল যে রায়তের প্রদত্ত ভূমি রাজস্ব কর নয়, খাজনা। এটা কোনো কর নয়, এটা একটা খাজনা। মাদ্রাজ ও বোম্বাই প্রদেশের অনেকাংশে সেই খাজনার হার ছিল উঁচু। দেখো খাজনার হার কিন্তু অনেকটাই উঁচু, সে কারণে তারা কিন্তু দিতে পারতো না। কোথাও বা মোট উৎপাদনের ৪৫ থেকে ৫৫% খাজনা নেওয়া হতো। ভাবো তো, মোট উৎপাদন মানে যদি এই ১০০% উৎপাদন হয়, এই ১০০%-এর মধ্যে, এটা ১০০% হলো, এই ১০০%-এর মধ্যে ৪৫ থেকে ৫৫% এতটাই নিয়ে নিচ্ছে হয়তো ইংরেজরা, আর এইটুকুটা থাকছে আমাদের কৃষকদের। ঠিক না? তাহলে ৪৫ থেকে, যদি এটা ৪৫ হয় তাহলে আমি এটা ৫৫ লিখতে পারি। ৪৫ থেকে ৫৫ যাই হোক না কেন, হয় এই ভাগটা নয়তো এতটা ভাগ তাদেরকে খাজনা হিসেবেই দিয়ে দিতে হচ্ছে। এইগুলো ছিল এর অসুবিধা। যেমন ভাবে প্রত্যেকটারই অসুবিধা আছে, চিরস্থায়ীরও আমি কিছু কিছু অসুবিধা বলে দিলাম, রায়তওয়ারিরও এগুলো অসুবিধা। বেশ ম্যাম, চিরস্থায়ী গেল, রায়তওয়ারি গেল, এবার তাহলে আসবেটা, এবার আসবে মহলওয়ারি। বাহ, শুনতে তো বেশ ভালোই লাগছে, মহল মহল ব্যাপার মনে হচ্ছে। ম্যাম মহলের মধ্যে কিছু কি হবে? না, মহল মানেটা তো দেখো একবার। মহল শব্দের অনেক রকম অর্থ হয়, সেই অনেক রকম অর্থের মধ্যে একটা অর্থ হচ্ছে কয়েকটি গ্রামের সমষ্টি। তাহলে মহল শব্দের বিভিন্ন অর্থের মধ্যে একটা অর্থ কি? কয়েকটা গ্রামের সমষ্টি। যদি এখানে একটা গ্রাম, এখানে একটা গ্রাম, আবার দূরে হয়তো এখানে একটা গ্রাম, এটা কোনো রাস্তা ধরে নাও, এরকম রাস্তার চারপাশে কোনো গ্রাম আছে, এই সমস্ত গ্রামগুলোকে নিয়ে একটা মহল গঠিত হয়েছে। ঠিক আছে, তাহলে যদি ৪-৫টা গ্রামকে আমি ধরে নিই, এখানে এখানে যাই হোক, মোটামুটি ৪-৫টা গ্রাম ধরে নাও, সেই গ্রামগুলোকে নিয়ে গঠিত হচ্ছে মহল। ফলে মহলওয়ারি বলতে আদতে গ্রাম ভিত্তিক বোঝানো হচ্ছে, গ্রাম ভিত্তিক। উত্তর ও উত্তর পশ্চিম ভারত কোথায় হচ্ছে এগুলো মনে রাখবে, উত্তর আর উত্তর পশ্চিম ভারত। তাহলে ভারত যখন আমরা ম্যাপটা আঁকছি তখন সেই ভারতের ম্যাপের কোন দিকে হচ্ছে, উত্তরের দিকে বা উত্তর পশ্চিম দিকে। আমি ম্যাপ খুবই জঘন্য আঁকি, যাই হোক মোটামুটি একটা আউটলাইন দিচ্ছি যে এরকম যদি হয় তাহলে এই উত্তর দিক, আর এটা আমাদের পূর্ব, এটা পশ্চিম, ঠিক তো? তাহলে উত্তর পশ্চিম, তার মানে এই অংশটা, ঠিক? তাহলে যখন আমরা দিক নির্ণয় করি কি বলি, আমাদের ডান দিকে আছে পূর্ব, এদিকে আছে পশ্চিম, এদিকে আছে উত্তর, এদিকে আছে দক্ষিণ। তো তাহলে উত্তর পশ্চিম মানে এই অংশটা উত্তর পশ্চিম দিক। উত্তর পশ্চিম ভারতের বিস্তৃত এলাকায় ভূমি রাজস্ব আদায়ের ক্ষেত্রে মহলওয়ারি বন্দোবস্ত চালু করা হয়েছিল। এই বন্দোবস্তের ক্ষেত্রে রাজস্ব আদায়ের জন্য উপনিবেশিক সরকার মহলের জমিদার বা প্রধানের সঙ্গে চুক্তি করেছিল। অবশ্য সেই চুক্তির মধ্যে গোটা গ্রাম সমাজকেই ধরা হয়েছিল। বেশ, মহলওয়ারি বন্দোবস্তের ক্ষেত্রে কৃষক সমাজের বিশেষ সুরাহা হয়নি। আবারও সেম লাইন। ম্যাম তাহলে সুরাহাটা হয়েছিল কোথায়? তাহলে কোথাওই হয়নি, আমাদের দেশ এরকমই ছিল, এটা তোমাদেরকে মানতে হবে, তো করার নেই।
মহালয়ারি বন্দোবস্তেও কৃষকদের কোনো সুরাহা হয়নি। নির্দিষ্ট সময়ান্তর রাজস্বের হারে সংশোধন করা হতো, প্রায়ই উঁচু হারে তাদেরকে রাজস্ব ধার্য করা হতো। অতএব রাজস্বের বাড়তি বোঝা তা মেটাতে ধার করা, ধার শোধ দিতে না পারা, তার ফলে অত্যাচার, এই সমস্ত কিছুর মুখোমুখি হতে হতো কৃষকদেরকে। তার মানে কি, যখনই আমি কারোর মানে কোম্পানির ঋণ, কোম্পানির যা কিছু রাজস্ব সেটা আমি দিতে পারছি না, দিনের দিন বেড়েই চলেছে, আমি অন্য কারোর কাছ থেকে ধার নিচ্ছি, সেই ধার শোধ করতে আমার সময় লাগবে, সেই সময়টাও দিচ্ছে না, সময় পাওয়া যাচ্ছে না, সেই ধার যখন শোধ করছি না তখন এসে অন্য লোক অত্যাচার করে যাচ্ছে। তাহলে সেই কৃষকদের ওপর ওই কোম্পানির বোঝা যেন এমনভাবেই বেড়ে চলেছে যে তারা মানে কৃষক সমাজটাই যেন নিঃশেষ হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। বেশিরভাগ ক্ষেত্রেই মহাজন এবং ব্যবসায়ীদের হাতে জমিগুলি কেন্দ্রীভূত হয়েছিল। স্বাভাবিক, মহাজন আর ব্যবসায়ীদের মধ্যে কেন্দ্রীভূত হবে, কেন্দ্রীভূত হয়েও ছিল সেটা। ভারতীয় সমাজে ব্রিটিশ রাজনীতির প্রভাব। এবার বলছে ভারতের সমাজে ব্রিটিশদের যে রাজনীতি সেটার প্রভাবটা কেমন ভাবে পড়েছে। 19 শতকের মাঝামাঝি নাগাদ ভারতীয় উপমহাদেশের রাজস্ব বিষয়ে ব্রিটিশ কোম্পানি প্রধানত 3 ধরনের বন্দোবস্ত চালু করেছিল, যেটা আমরা এক্ষুনি পড়লাম। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় জমিদারদের সঙ্গে, রায়তওয়ারি বন্দোবস্ত চালু করা হয় রায়ত বা কৃষকদের সঙ্গে, আর মহলওয়ারি বন্দোবস্ত চালু করা হয় গ্রাম সম্প্রদায়ের সঙ্গে। 3টি বন্দোবস্তের ক্ষেত্রেই আঞ্চলিক নানা হেরফের দেখা গিয়েছিল, তবে আদতে ব্রিটিশ কোম্পানি শাসনের ভূমি রাজস্ব ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল যত বেশি সম্ভব কর আদায় করা বা রাজস্ব আদায় করা। তার ফলে সব থেকে বেশি চাপ বেড়েছিল কৃষক সমাজের ওপর। সেই চাপের ফলে ক্রমেই দুর্ভিক্ষ, দারিদ্র্য দেখা যেতে থাকে। বস্তুত দেখা গিয়েছিল সব অঞ্চলে রাজস্ব বন্দোবস্ত অস্থায়ী ছিল, এখানে কৃষকরা বেশি সমস্যার মুখে পড়েছিল। তবু বেশি রাজস্ব আদায়ের স্বার্থে ঔপনিবেশিক প্রশাসন রাজস্ব হার সংশোধনের ক্ষমতা নিজের হাতেই রাখে। তাহলে কৃষকরা এত সমস্যার মধ্যে পড়ছে, তার সত্ত্বেও ইংরেজ কি করছে, সবসময় ক্ষমতা নিজের হাতেই রাখছে। তারা কিন্তু ক্ষমতা অন্য কোনো দিকে দিচ্ছে না। কেন দেবে তারা? তারা তো রাজার জাত। এই যে তেজ প্রচার করছে। চিরস্থায়ী বন্দোবস্তের অধীন জমিদারিগুলিতে কৃষকের অবস্থা বিশেষ ভালো হয়নি। জমির ও কৃষকের উন্নতি তথা কৃষকের জীবনযাপন বিভিন্ন হ্যাঁ, আচ্ছা এটা তো আমরা পড়লাম যে চিরস্থায়ীতে বা রায়তওয়ারিতে বা মহলওয়ারিতে কৃষকদের কি কি সমস্যা দেখা দিয়েছিল। আমরা এখানটা আমি নিজের মতো করে বলে দিচ্ছি। বিষয়টা কি ছিল, যখন চিরস্থায়ী বন্দোবস্ত হলো তখন আমরা যেমনভাবে দেখলাম যে সমস্ত কিছুর ওপরে আছে কে, চিরস্থায়ীতে ওপরে আছে, আমি এটা লিখছি, চিরস্থায়ীতে সবার উপরে যে আছে সে হচ্ছে কোম্পানি। অবশ্যই কোম্পানি সবসময় উপরে আছে। তার নিচে সে কাকে রাখছে, তার নিচে রাখছে জমিদারকে। আর জমিদারের নিচে কাকে রাখছে, প্রজাকে বা ওই কৃষকদের। ঠিক, এবার আসছে আমাদের রায়তওয়ারি। রায়তওয়ারি, বেশ, রায়তওয়ারি ব্যবস্থাতে তাহলে কি পেলাম আমরা? রায়তওয়ারিতে পাচ্ছি কি, যে সব থেকে ওপরে আবারও কোম্পানি থাকছে। ওরা ভাবছে আহা উহু, এই যে আমাদের জমিদারগুলো কেন কষ্ট করে, মানে কেন অত্যাচার করছে আমাদের কৃষকগুলোর ওপর, তাহলে কৃষকদের ওপর সমস্ত দায়ভার দিয়ে দিই। কিন্তু কৃষকদের ওপর অত্যাচার কিন্তু কোনো অংশেই কমলো না, বরং বেড়ে গেল, তবু কমবে না, এরকম একটা ব্যাপার। তাহলে এরপর যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মহলওয়ারি। এটা সমস্ত গ্রাম, মানে সমস্ত গ্রাম সম্প্রদায় যারা আর কি গ্রামের লোক আছে, তাহলে কোম্পানি সেই ওপরেই থাকলো, কোম্পানি ওপরেই থাকলো, এর নিচে যাদেরকে রাখলো সেটা হচ্ছে গ্রাম সমাজ, সমস্ত গ্রাম সমাজ ওর আন্ডারে। ঠিক, এবার বলছে এই রকম করতে করতে কি হচ্ছে, অন্যদিকে বিভিন্ন শিল্পগুলি ধ্বংসের মুখে পড়ে যাচ্ছে, ক্রমশ জমির আয়ের ওপর বেশি করে নির্ভর করতে শুরু করছে মানুষ, ফলে জীবিকা হিসেবে কৃষিতে চাপ বাড়ছে। পাশাপাশি জমিদার, মহাজন, ব্যবসায়ীরাও গ্রামগুলিতে নিজেদের ক্ষমতা কায়েম করার চেষ্টা করছে। গরিব কৃষকদের ওপর ঔপনিবেশিক শাসক ও দেশীয় সুবিধাভোগী গোষ্ঠীগুলির চাপের মুখে পড়তে হয়েছিল তাদেরকে। তাহলে কি, এই যে সাধারণ মানুষগুলো তারা
একে তো অন্য কোনো শিল্প ইত্যাদি হচ্ছেই না, অবস্থা খুব খারাপ। তার মাঝে ওরা যে বেচারা একটু চাষবাস করে নিজেদের কিছু আয় করবে, নিজেদের জীবনটা চালাবে, সেটাও করতে পারছে না। একে তো একদিকে আছে বহিরাগত শত্রু যারা অর্থাৎ ইংরেজরা, আর একদিকে আমাদের ঘর শত্রু বিভীষণ যারা অর্থাৎ নিজেদের এলাকাতেই থাকেন কিন্তু নিজের মানুষদেরকে হিংসার চোখে দেখেন। সেই সমস্ত ক্ষমতালোভী সুবিধাভোগী সমস্ত মানুষ তারা, তাদের চাপে পড়ে কৃষকদেরই কিন্তু ধীরে ধীরে ক্ষতি হতে থাকছে। বাংলার কৃষকদের দুরবস্থা সম্বন্ধে অক্ষয় কুমার দত্ত আবার কিছু কথা বলেছেন। তিনি বলেছেন, যে রক্ষক সেই ভক্ষক, এই প্রভাত বুঝি বাংলার ভূস্বামীদিগের ব্যবহার দৃষ্টেই সূচিত হইয়া থাকিবে। অর্থাৎ তিনি বলছেন কি, যে যে রক্ষক সেই ভক্ষক, যে রক্ষক সে ভক্ষক মানে রক্ষা যিনি করেন, রক্ষা যিনি করেন তিনি ক্ষতি করেন। তাহলে আমরা যার কাছে রক্ষার উদ্দেশ্যে যাই সেই যদি আমাদের ক্ষতি করে, সেই রক্ষক কিন্তু ভক্ষক হয়ে দাঁড়াচ্ছে। তাই বলছে জমিদারদের ওপর আমরা ভূস্বামীদের ওপর মহাজনদের ওপর আমরা আশা করছি যে তারা আমাদের এলাকার লোক, আমাদের একটু উচ্চস্থানের লোক, তারা আমাদের রক্ষক, তারা আমাদের রাজা স্বরূপ। যে রাজা যেমন ভাবে একজন সঠিক ভালো রাজা যারা হয়, তারা যেমন ভাবে প্রজাদেরকে আপন করে রাখে, নিজের সন্তান সম মনে করেন, সেই রকমই যদি আমরা তাদেরকে ভাবি, আর সেই রাজা যদি হয় সেই প্রজাদেরকেই রক্ত চুষে খাওয়ার রাজা, তাদের কাছ থেকেই সমস্ত কিছু নিয়ে। হীরক রাজার দেশে আছে, হীরক রাজা যেমন সমস্ত লোককে কি করতো, সেই যন্তর মন্তর ঘরেতে পুড়ে দিত, পুড়ে দিয়ে তাদেরকে বিভিন্ন মন্ত্র শেখাতো, আর হীরকের রাজা ভগবান, হীরকের রাজা ভগবান বাণী শেখাতো। ঠিক সেই রকমই অবস্থা তো আমাদের এখানে, মানে কৃষকদের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। কেবল নির্দিষ্ট রাজস্ব সংগ্রহ করিয়া পরিতৃপ্ত হয়েন, মানে তারা কি শুধুমাত্র নির্দিষ্ট রাজস্ব সংগ্রহ করে পরিতৃপ্ত হচ্ছে, সেটাই তারা খুশি হয়ে যাচ্ছে ভাবছো? একেবারেই না। ফলে বলে কৌশলে তাদের সর্বস্ব হরণ করছে, তাদের দারিদ্র দশা, শরীর, মানে তাদের যা কিছু আর কি সমস্ত খারাপ জিনিসে তাদের ভরে দিচ্ছে। তাদের এই পাষাণময় হৃদয় আর্দ্র করিতে কেউ পারে না। এখানটাও সেম ভাবে অ্যাকচুয়ালি এই গোটা মানে উদ্ধৃতিটা নেওয়া হয়েছে হচ্ছে পল্লী গ্রামস্থ প্রজাদের দুরবস্থা এই গ্রন্থ থেকে। এই গ্রন্থের একটা উক্তি দেওয়া আছে, এই উক্তিটা তোমাদের হয়তো খুব একটা কাজে লাগবে না, কিন্তু যখন কোনো বড় উত্তর লিখছো তখন হয়তো দু এক লাইন বলতে পারো যে অক্ষয় কুমার দত্ত বলেছিলেন যে যে রক্ষক সেই ভক্ষক, বাংলার এই ভূস্বামীরাই বুঝি সেই রূপটা আমাদের সামনে তুলে ধরেছে। এরকম ভাবে দু এক লাইন তার সম্বন্ধে বলতে পারো। এটা তোমাদের কোনো একটা উত্তরকে লিখতে একটু সাহায্য করবে, সেই জন্য এগুলো একটু দেখে নেওয়া যেতে পারে। এবার আসছি মহাজনী ব্যবস্থা। এই যে মহাজনী ব্যবস্থা কি? ঔপনিবেশিক আমলে গ্রাম সমাজে মহাজনদের বিশেষ ভূমিকা দেখা যায়। বেশি হারে নগদ রাজস্বের দাবি মেটাতে চাষিরা মহাজনের থেকে চড়া সুদে টাকা ধার নিত। তাহলে চাষিরা কি করছে, যখন তারা পারছে না আর, তখন কি করছে, রাজস্বের দাবি মেটাতে যতটা রাজস্ব আর কি কর যেটা ইংরেজরা চাইছে সেটার জন্য মহাজনদের কাছ থেকে চড়া সুদে টাকা ধার নিত। অর্থাৎ যেটুকু সুদ দেওয়ার কথা তার থেকেও বেশি দিয়ে নানা ক্ষেত্রেই কৃষকের অজ্ঞতা নিরক্ষরতার সুযোগ নিয়ে মহাজনরা হিসাবের কারচুপি ও জালিয়াতি করে সুদ আদায় করে যেত। তাছাড়া কোম্পানির নানা আইনের ফলে ক্রমে মহাজনরাই জমির দখল নিতে শুরু করে। তাহলে আস্তে আস্তে কি হচ্ছে, কোম্পানি নানা রকম আইন আনছে, কোম্পানি বিভিন্ন আইন আনছে, যার ফলে মহাজনরাই জমির দখল নিতে শুরু করে দিচ্ছে। ঠিক আইন ব্যবস্থার নানা অসঙ্গতিকে নিজেদের স্বার্থে কাজে লাগাতো মহাজনেরা। ফলে মহাজনী ব্যবস্থা ও মহাজন ক্রমেই গ্রামের কৃষকের আক্রমণ ও বিরোধিতার লক্ষ্য হয়ে উঠেছিল। বিভিন্ন অঞ্চলে কি করে, কৃষকরা বিদ্রোহের সাধারণ বৈশিষ্ট্য দেখা যায় মহাজনী ব্যবস্থা ও মহাজনদের উপর আক্রমণ। মানে তাহলে মহাজনরা কি করছে, মহাজনরা চড়া সুদে তাদেরকে টাকা ধার দিচ্ছে, আবার এক সময় কোম্পানির আইন এমন আসছে সেই মহাজনরাই নিজেরা জমির মালিকানা পেয়ে যাচ্ছে, তাহলে তো আরো বেশি বেশি করে তাদের উপর অত্যাচার শুরু করছে। আর তোমরা বলো তো একটা অত্যাচার মানুষ কতদিন সহ্য, একটা সময়ের পর কিন্তু ওই অত্যাচার সইতে সইতে মানুষ ক্ষোভে রোষে ফেটে পড়বে, চেষ্টা করবে যে আমরা প্রতিরোধ করি, প্রতিবাদ করি। আর সেই প্রতিবাদ করতে যখন আমাদের কৃষক সমাজ এগোচ্ছে,
তার পিছনে থাকছে এই মহাজনী ব্যবস্থাটা। সেটাই এখানে বলা হয়েছে যে মহাজনী ব্যবস্থার ফলেই কিন্তু কৃষক সমাজ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আন্দোলন করেছে। অনেক জায়গায় আমরা দেখি যে কৃষক আন্দোলন, কৃষকরা হয়তো মানে আত্মঘাতী পর্যন্ত হয়েছে, পরিবারকে টানতে পারছে না, চালাতে পারছে না সমস্ত কারণে। এরপর আছে কৃষির বাণিজ্যিক রূপায়ণ। এবার এসে গেল কৃষিকাজটাকে আমরা বাণিজ্যে কিভাবে রূপ দেব। দেখা যাক তো কৃষির বাণিজ্যিক রূপায়ণ। ঔপনিবেশিক শাসনাধীন ভারতীয় অর্থনীতির আরেকটি দিক ছিল কৃষির বাণিজ্যিকীকরণ। বাণিজ্য, বাণিজ্য কথাটা বললে আমরা কি বুঝি? বাণিজ্য বলতে ওই ব্যবসা বাণিজ্য বুঝি। আর ব্যবসা বাণিজ্য মানেই অর্থ করি, ঠিক তো? তাহলে ব্যবসা বাণিজ্য মানেই হচ্ছে অর্থনীতির একটা কিছু ব্যাপার। মানে ধরো একটা জায়গায় আমরা চাষ করি, ঠিক? আমার বাড়িতে একটা ছোট জমি আছে, সেই ছোট জমিটায় আমি কিছু চাল ডাল যাই হোক না কেন কিছু চাষ করি। ধরো কিছু সবজি চাষ করছি, শশা চাষ করছি, ঠিক আছে? প্রথম প্রথম শশা বসালাম যে নিজেরা বাড়িতে খাবো বলে। এবার এত পরিমাণ ফলন হতে শুরু করলো যে সেই শশাটা শুধু আমার বাড়িতে নয়, আমি এবার পাশের লোককে দিতে থাকি। পাশের লোকের হয়তো কুমড়ো হয়েছে, সে হয়তো বলছে যে ঠিক আছে আমি তোমাকে কুমড়ো দেবো। এটা এক প্রকার লেনদেন ব্যবস্থা, যেটা আগে চলত। কিন্তু যদি বলি বাণিজ্যিকীকরণ, তাহলে সেটাকে বাণিজ্যে পরিণত করতে হবে, ব্যবসায় পরিণত করতে হবে। অর্থাৎ আমি যা কিছু উৎপাদন করছি সেটাকে ব্যবসায়িক ভিত্তিতে আমি বিক্রি করব, বিক্রি করে টাকা রোজগার করব। তো তাই এবার দেখো, তাহলে এই সময় আমরা তাহলে পড়ি যে যখনকার সময়ের কথা আমাদের বলা হচ্ছে 1700-1800, এই যে সময়টা, এই সময় তাহলে কিভাবে কৃষির বাণিজ্যিকীকরণটা তৈরি হলো, কিভাবে এই যে চা, পাট, তুলো এই সমস্ত জিনিসগুলো কিভাবে বিভিন্ন দেশে আমাদের জায়গা থেকে ছড়িয়ে পড়লো। অর্থাৎ বাণিজ্যের প্রয়োজনে বিভিন্ন কৃষিজ ফসলের চাষের প্রতি গুরুত্ব বেড়েছিল। যেমন চা, নীল, পাট, তুলো প্রভৃতি ফসল চাষ করার জন্য কৃষকের ওপর জোর দিয়েছিল ঔপনিবেশিক সরকার। বস্তুত রেলপথ বাড়ানো, রপ্তানির হার বাড়ানো ও কৃষিতে বাণিজ্যিকীকরণের প্রক্রিয়াকে একসঙ্গে একসঙ্গে কি বলা হচ্ছে? অর্থনীতির আধুনিকীকরণ। দেখো বাণিজ্য মানেই আমি আগেই লিখে দিয়েছিলাম অর্থ, পয়সা বলেগা পয়সা। এই পয়সার কথা, এত এত পয়সা ওড়াতে চাইলে তাহলে করতে হবে ব্যবসা। আর সেই ব্যবসার জন্য প্রয়োজন কি? ব্যবসা করতে গেলে ব্যবসা বাণিজ্যের জন্য দরকার হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এটার জন্য দরকার কি? যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থার উন্নতি না হলে আমরা ব্যবসায়ের জিনিসগুলো বাইরে কোথাও পাঠাবো কি করে? ধরো আমার বাড়ির সামনে একটা বাজার বসে ছোটখাটো, ঠিক আছে? সেটা আমার গ্রামের লোকেরাই বাজারের জিনিসপত্র কেনে বা বেচে। আমার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে একটা বাজার বসে, যেখানে অন্যান্য আরো 4-5টা গ্রামের লোকজন এসে সেই বাজার থেকে জিনিস কেনে। এবার আমার জিনিসটাকে আমি সেখানে পৌঁছাবো কি করে? আমার একটা সাইকেল অন্তত থাকা দরকার, বা একটা, যদি আমার অনেক কিছু সবজি হয় তাহলে আমার একটা ট্রলি ভ্যান থাকা দরকার। সেই ট্রলিতে করে নিয়ে যাব, ভ্যানে করে নিয়ে যাব। তো দরকার আমার সবজিগুলো নিয়ে যাওয়ার জন্য, আমি তো আমার কাঁধে করে নিয়ে যেতে পারবো না এত জিনিস। সেই জন্যই দরকার যোগাযোগ ব্যবস্থা। আর সেটাই করেছে কি? রেলপথ বানিয়েছে। রপ্তানির হার বাড়ানো, আমদানি রপ্তানি কথাটা শুনেছো নিশ্চয়ই। রপ্তানি মানে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো, আমদানি মানে ওখান থেকে নিয়ে আসা। তাহলে এই যে রপ্তানি অর্থাৎ কোনো জিনিস পাঠানো, এটার হারটাকে যখন বাড়াচ্ছে তখন তাহলে কি দরকার? সব থেকে বেশি আমাদের দরকার হচ্ছে যে কৃষকদেরকে আরো বেশি করে বলা যে তোমরা আরো বেশি বেশি চাষ করো, তবে তো সেই জিনিসটা আমরা রপ্তানি করতে পারবো। এবার এই সমস্ত কিছু মিলেমিশে অর্থনীতির আধুনিকীকরণ ব্যাখ্যা করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, আদৌ কি ঔপনিবেশিক শাসনের অধীনে ভারতবর্ষের কৃষি ব্যবস্থার উন্নতি হয়েছিল? ঔপনিবেশিক শাসন ব্যবস্থা যখন, তাহলে কি কৃষির উন্নতি হয়েছিল? প্রসঙ্গত বলা চলে কৃষিজ উৎপাদন ব্যবস্থায় উন্নতি ঘটাবার জন্য ঔপনিবেশিক সরকারের তরফে বিশেষ উদ্যোগ ছিল না। কয়েকটি ব্যতিক্রম অবশ্য, বিশেষ কোনো উদ্যোগ ছিল না কিন্তু কয়েকটা ব্যতিক্রম ছিল। তো কি কি?
বাহ 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 বাহ, ক্যা বাত ক্যা বাত। কোথাও তোমাদেরকে সুবিধা করে দেওয়া হলো যে ও আচ্ছা তোমাদের জমি আছে, তোমরা চাষ করতে পারছো না, আহা রে সোনা গো আমার, তোমাদের জন্য আমরা খাল খনন করে এখান দিয়ে জল যাবে, সেই জল সেচ করে তোমরা জমিতে ফসল ফলাবে। বেশ। সেখানে কোনো নির্দিষ্ট করের হার থাকলো না, যেটা চিরস্থায়ীতে ছিল। সেই করের হারটা থাকলো না, তার বদলে কি হলো, জমির খাজনার হার বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়ে গেল তারা। এই যে তোমাদের জন্য আমরা খাল বানিয়ে দিলাম, এই যে তোমাদের জন্য জলসেচ ব্যবস্থা করে দিলাম, তার জন্য তোমরা আমাকে 5 টাকার বদলে 10 টাকা করে কর দেবে। নাও বোঝো ঠেলা, হয়ে গেল। আরো আছে, সরকারি সেচ ব্যবস্থা ছিল চাহিদার তুলনায় সামান্য। সরকারি সেচ যেখানে হয়তো আমার দরকার মানে মাঠ মাঠ ভরে যাবে এইরকম জল, এখানে হয়তো 2টো মাঠ পূর্ণ হবে সেইটুকু জল দেওয়া হচ্ছে, চাহিদার তুলনায় অনেকটাই সামান্য ছিল। সেচ ব্যবস্থার আসল সুবিধা পেত তুলনায় ধনী কৃষক, কারণ খালের জল ব্যবহারের হারে কর দেওয়ার সামর্থ্য কেবল তাদেরই ছিল। খালের জলটা ব্যবহারের জন্য তাদেরকে যে কর দিতে হতো, করের যে দায়টা বাড়িয়েছে। আচ্ছা তুমি 5 টাকার বদলে 10 টাকা দিতে পারবে না, ঠিক আছে তুমি খালের জলও পাবে না, এর মতো করে জলের ব্যবস্থা করো, নিজের মতো চাষ করো। তাহলে কারা পাবে? যাদের অবস্থা একটু ভালো তারা পাচ্ছে। বাস্তবে গরিব কৃষিজীবীদের সমস্যার কোনো সমাধানই হয়নি, তারা বড় জমিদার ও কৃষকদের অধীনে ভাগচাষী হিসেবেই থেকে যায়। জনসংখ্যা বৃদ্ধির হারের সঙ্গে তাল মিলিয়ে খাদ্যশস্য উৎপাদন বাড়েনি। জনসংখ্যা তো বেড়ে যাচ্ছে কিন্তু খাদ্যশস্যের উৎপাদন বাড়েনি, ফলে ঔপনিবেশিক ভারতে দুর্ভিক্ষ ঘটেছিল। ঘটমান বর্তমান মানে আবারও বাংলা চলে এসছে কিন্তু, ঘটমান বর্তমান ঘটছে এমন, তাই তো, ঘটছে বা চলছে এমন। তাহলে দুর্ভিক্ষ কিন্তু নিত্যদিন চলছিল, দুর্ভিক্ষ সব সময়ের সঙ্গী হয়ে গিয়েছিল। কৃষির বাণিজ্যিকীকরণের ফলে ভারতীয় কৃষক সমাজে পারস্পরিক ভেদাভেদ তৈরি হয়েছিল। কৃষির আধুনিকীকরণের সঙ্গে মূলধন জোগাড় করা, বাজারে চাহিদা মতো কৃষিজ ফসল উৎপাদনের বিষয়গুলি জড়িত ছিল, অথচ নানা কারণে এই বিষয়গুলিতে কৃষিজীবী সম্প্রদায়ের পক্ষে উদ্যোগ নেওয়া সম্ভব হতো না। ফলে কৃষির উন্নতিতে যা হতো তাতেও কৃষকের সরাসরি লাভ বিশেষ হতো না, মূলধন বিনিয়োগকারী বেশি মুনাফা লুটে নিত, মুনাফা করতো বা মুনাফা লুটতো। তাহলে আর কৃষকদের কি হলো? কোনো দিক থেকেই কৃষকরা কোনোভাবেই লাভবান হলো না। যা কিছু মূলধন জোগাড় করা সেটা কি, যারা বিনিয়োগকারী, মূলধন বিনিয়োগ করছে যারা, অর্থাৎ ধরো তোমার জমিতে তুমি চাষ করবে, তাহলে তুমি একটা মূলধন জোগাড় করলে, সেই মূলধন বিনিয়োগ করলে ওখানে, এবার তার হয়তো কিছুটা পার্সেন্টেজ আমাকে দিতে হবে, আমি সেটা বলে রাখলাম। আমি ধরো হচ্ছে মূলধন বিনিয়োগকারী, তাহলে আমি বললাম যে তোমার যা কিছু হবে সেখান থেকে 60% আমার, যেহেতু আমি টাকা দিয়েছি তোমাকে কাজ করার জন্য, চাষ করার জন্য। তাহলে কৃষকদের আর কি লাভ বাবা, তারা তো সেই কোনো রকমে চলে যাওয়ার মতো অবস্থাতেই পড়ে থাকলো, তাই না? এবার বলছি কোয়েশ্চেন, নীল বিদ্রোহ কেন হয়? আচ্ছা, এই যে কৃষির বাণিজ্যিকীকরণ, অর্থাৎ বাণিজ্যের জন্য কৃষিকে বেশি বেশি করে করার এই যে ব্যাপারটা, কৃষকদের ওপর চাপ দিয়ে হোক, যে করেই হোক, কৃষকদেরকে বেশি বেশি করে পাট, তুলা, নীল এইসব চাষ করতে বলা হলো। তাহলে নীল বিদ্রোহটা কেন ঘটলো, কি কারণে ঘটলো? অবশ্যই যখন কৃষকদের ওপর বেশি চাপ দেওয়া হলো, বলা হলো যে নীল চাষে তোমাদেরকে বাধ্য করা হলো, কেউ চাষ করতে ইচ্ছুক নয় তার সত্ত্বেও তাকে নীল চাষ করতে বাধ্য করা হচ্ছে, তাহলে ওই যে বললাম একটা জিনিস মানুষ কতদিন সহ্য করবে, সহ্য করতে করতে যখন দমে যাচ্ছে তখন তারা বিদ্রোহ ঘোষণা করছে। এবার আমরা একটু প্র্যাকটিক্যালি জিনিসটা পড়ে নিই। পূর্ব ভারতে নীল চাষের ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানি সরকার, কোথায় এটা, পূর্ব ভারতে নীল চাষের ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানি সরকার প্রত্যক্ষ উদ্যোগ নিয়েছিল 1788 খ্রিস্টাব্দে। কোম্পানি 10 জন নীলকরকে চাষের জন্য অগ্রিম টাকা দিয়েছিল। কতজনকে? 10 জনকে নীল চাষের জন্য অগ্রিম টাকা দেয়। সেই নীলকররা বাংলায় নীল চাষে উদ্যোগী হন। কোম্পানি অবশ্য বাগিচা কৃষি হিসেবে নীল চাষের বিষয়টা ভাবেননি। কোম্পানি বাগিচা কৃষি কি? বাগিচা কৃষি যদিও পরে পড়বো আমরা, তাও বলে দিই, বাগিচা মানে বাগান, তো
তাহলে আমরা কথায় কি বলি? চা বাগান দেখতে যাবো, তাই তো? তাহলে চা বাগান দেখতে যাবো, এই যে কথাটা কেন উচ্চারণ করলাম, কারণ এই যে বাগিচা কৃষি, দেখবে চা বাগান আমরা যখন দেখতে যাই তখন যেন মনে হয় ফুলের বাগান বাগান হয়ে আছে। ঠিক সেই রকম ভাবে ছোট ছোট গাছ যেগুলো একদম কোমর অবধি বা পেট অবধি আসে, এরকম গাছেতে ভরে থাকে এই বাগানগুলো। সেই জন্য ওটাকে মনে বলা হয় যে বাগিচা কৃষি, মানে বাগানের মতো করে তাকে চাষ করা হয়। ছোট ছোট গাছ মাটি খুঁড়ে চাষ করছি এ করছি সেরকম না, বাগান যেমন ভাবে পোতা হয়, বাগানে যেমন গাছ পোতা হয়, পুঁতে সেগুলোকে যত্ন করা হয়, ঠিক সেই রকম বাগানের আকৃতিতে করা হয়। তো বলছে নীল চাষটাকে যে বাগিচা কৃষি করা যেতে পারে সেই কথাটা তখনও তারা ভাবেননি, কারণ 1829 খ্রিস্টাব্দে পর্যন্ত জমি কেনার বিষয়ে নীলকরদের কোনো অধিকার ছিল না। যে 10 জন নীলকরকে দেওয়া হয়েছে তারা জমি কিনতে পারবে না, কেনার ব্যাপারে তার কোনো নেই, মানে অধিকার নেই। ফলে নীলকররা প্রথমে স্থানীয় কৃষকদের নীল চাষের জন্য রাজি করাতে চেষ্টা করে। অবশ্য তাতে কাজ না হলে জোর করে অগ্রিম টাকা বা দাদন দিয়ে চাষিদের বাধ্য করা হতো নীল চাষ করতে। এরই ফলে নীল চাষের বিষয়কে ঘিরে বাংলার অনেক অঞ্চলে কৃষকের সল নীলকর কোম্পানির সংঘর্ষে, কৃষকের সঙ্গে হবে, সরি কিছু একটা ফল্ট হয়ে গেছে, কৃষকের সঙ্গে নীলকর ও কোম্পানির সংঘর্ষের পথ তৈরি হতে থাকে। তার মানে কি বলা হচ্ছে বিষয়টা, যে এই যে আমাদের যা কিছু ঘটছে সেটা সমস্তটা নীলকররা ঘটাচ্ছে। অ্যাকচুয়ালি নীলকররা নিজেরা জমি কিনতে পারছে না, ঠিক আছে, যেটুকু তাদের কাছে আছে তারা কি করছে, কৃষকদের ওপর চাপাচ্ছে যে কৃষকরা এবার তোমরা চাষ করো, তোমাদের কাছ থেকে আমি এইগুলো উদ্ধার করব, করে আমি কোম্পানিকে দেব, যেহেতু তাদের কাছে মানে অগ্রিম কিছু টাকার বা দাদন করার ব্যবস্থা আছে। সেজন্য এই অগ্রিম টাকা বা দাদন দিয়ে চাষিদের বাধ্য করা হতে লাগলো যে তোমরা নীল চাষ করো। কিন্তু এই যে বাধ্য হওয়া চাষিরা কতদিন আর বাধ্য থাকবে বাবা, সেই জন্য তারা অনেক অংশেই নিজেরা বিদ্রোহী হয়ে উঠতে থাকে, এবং তার ফলেই নীলকর আর কোম্পানির সংঘর্ষের মধ্যে এই চাষিদের সঙ্গে তাদের যে সংঘর্ষ বাঁধে আর কি, সেটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এই নীল বিদ্রোহের কারণ। নীল চাষ পুরোটাই করা হতো ইংল্যান্ডের কাপড় কলে নীলের চাহিদার কথা মাথায় রেখে। ইংল্যান্ডের কাপড় কল, সেখানে নীলের চাহিদা অত্যন্ত বেশি, সেখানের কথা মাথায় রেখে আমাদের নীল চাষ করতে হতো। কিন্তু এই সময় রাসায়নিক পদ্ধতিতে নীল তৈরি করা শুরু হয়, ফলে নীলের চাহিদা সবসময় এক থাকতো না। তাছাড়া ক্রমেই নীল চাষ করার জন্য দমন পীড়ন করা শুরু হয় চাষিদের ওপর। এর ফলেই বাংলায় নীল বিদ্রোহ, যেটা হচ্ছে 1859-60 খ্রিস্টাব্দে ঘটে, নীল বিদ্রোহ ঘটেছিল। ঠিক, সহজ বিষয়, সহজ টপিক, আশা করি বুঝতে পেরেছো। আর এটা নিজের মতো করেও লেখা যায়, শুধু মনে রাখতে হবে এটুকু, দুটো সাল, যে কখন থেকে নীলকরদের ওপর দায়িত্ব দেওয়া হয়। 1788, 1829-এ তখনও অবধি কেনার কোনো মানে জমি কেনার কোনো আইন পাস হয়নি বা তারা পেত না ওই অধিকারটা। আরেকটা হচ্ছে দাদন বা অগ্রিম টাকা, এই বিষয়টা মাথায় রাখবে যে সেটা দিয়ে চাষিদেরকে বেশি করে জোর দেওয়া হতো। তারপর চাষিরা বিদ্রোহ করলো। আর কেন? কারণ ইংল্যান্ডের কাপড়ের চাহিদা অনুযায়ী নীল চাষ করা হতো, এটা বাধ্যবাধকতা। আমাদের কোনো উন্নতির কোনো ব্যাপার নেই, যে আমাদের এখানে কোনো সুবিধা হবে সেটার কোনো বিষয় ছিল না। সেই জন্য বলা হচ্ছে যে ইংল্যান্ডের কাপড়ের চাহিদা অনুযায়ী যেহেতু হবে, তাই আমাদের এখানে কোনো সুবিধা হোক বা না হোক, চাষিদেরকে কষ্ট করানোর যে দায়িত্ব তারা নিয়েছিল সেই দায়িত্ব থেকে কৃষকরা নিজেরাই বেরিয়ে আসতে চাইল। ঠিক, এবার ভারতীয় কৃষক সমাজের ওপর কৃষির বাণিজ্যিকীকরণের কি প্রভাব পড়েছে? ভারতের যে কৃষক সমাজের ওপর কৃষির বাণিজ্যিকীকরণ, তার কি প্রভাব পড়েছে? বাস্তবে কৃষি উন্নতির বেশিরভাগ সুযোগ সুবিধাটাই আর্থিকভাবে শক্তিশালী কৃষিজীবীরা কাজে লাগাতে পেরেছিলেন। তার সুফলটুকু তারাই পেয়েছিলেন, স্বাভাবিক ব্যাপার। অধিকাংশ কৃষকেরই অবশ্য এর ফলে কোনো লাভ হয়নি। বিরাট সংখ্যক কৃষকের পক্ষে কৃষির উন্নতির জন্য ভালো গবাদি পশু, উন্নত বীজ, সার ও যন্ত্রপাতি ব্যবহার করা সম্ভব ছিল না। তাছাড়া রাজস্বের চড়া হারের ফলে কৃষি থেকে কৃষকের উপার্জন কম হতো। বস্তুত কৃষিজাত লাভের বেশিরটাই ঔপনিবেশিক সরকার, জমিদার ও মহাজনদের হাতে চলে যেত।
এটা আমরা একটু আগে পড়েছি, যা যা পড়ে এসেছি সেগুলোই দেখো। মধ্যপ্রদেশের রাজস্ব সংক্রান্ত একটি প্রশাসনিক প্রতিবেদন থেকে জানা যায়, এটা একটু মাথায় রাখবে, মধ্যপ্রদেশের কোথায় রাজস্ব সংক্রান্ত একটি প্রশাসনিক প্রতিবেদন, সেখান থেকে জানা যায় যে অতিরিক্ত ঋণের ভারে কৃষকরা প্রায়ই দাসে পরিণত হয়েছিলেন। কিসে দাস? সেই যে দাস প্রথা আমরা জানি। বাংলায় অনেক কৃষক জমি হারিয়ে ভাগ চাষি বা বর্গাদারে পরিণত হয়। 1905 খ্রিস্টাব্দের মধ্যে ভারতে রেলপথ বসানোর জন্য প্রায় 360 কোটি টাকা খরচ করেছিল ব্রিটিশ প্রশাসন, অথচ এই পর্যায়ে কৃষিতে জলসেচের কাজে খরচ করা হয়েছিল মাত্র 50 কোটি টাকারও কম। যদিও রেলপথের থেকে জলসেচের উন্নতিতে ভারতের বেশি মানুষ লাভবান হতো, আর দেশীয় অনেক বুদ্ধিজীবী এই যুক্তিতে ইংরেজ সরকারের রেলপথ প্রকল্পকে সমালোচনাও করেছেন। তাহলে আমাদের যেন এটা ভার্সেস এটা হয়ে গেল যে একদিকে আমাদের কৃষিতে জলসেচটা বেশি প্রয়োজন, এটা আমাদের বেশি দরকার, বেশি প্রয়োজন। কারণ এটার বেশি প্রয়োজন কেন? কারণ অনেক মানুষের এতে সুবিধা হবে, প্রয়োজন প্লাস হচ্ছে লাভজনক। একে তো লাভজনক প্লাস হচ্ছে বেশি প্রয়োজন। আর সেখানে ইংরেজ কোম্পানি সেটা কি করলো, তারা বেশি টাকা ঢাললো রেলপথের দিকে। তারা রেলপথ গঠন করতে চাইলো, কিন্তু তারা জলের সেচের ব্যবস্থা বেশিরভাগ করতে পারলো না। যেখানে লাভটা এখানে হতো তার সত্ত্বেও তারা ওখানেই গেল। ওই যে দেখনদারি আর কি, এই তো চাই। এবার হচ্ছে দাক্ষিণাত্য হাঙ্গামা। দাক্ষিণাত্য হাঙ্গামা কি রে বাবা? ওরে বাবা ভয় পেয়ে গেছে রে, দাক্ষিণাত্য হাঙ্গামা আবার কি জিনিস? চলো দেখি। দাক্ষিণাত্য অর্থাৎ দক্ষিণ দেশ, সেই দক্ষিণ দেশের তুলো চাষিদের কিছু একটা হয়েছিল মনে হচ্ছে। কি ঘটেছিল? দাক্ষিণাত্যের তুলো, এই কথাটা খুব একটা যে মানে শুনিনি এরকম কি মনে হচ্ছে? শুনেছি। দাক্ষিণাত্য মানে দক্ষিণ দেশের তুলো কিন্তু খুব মানে ভারত বিখ্যাত, বিশ্ববিখ্যাত একটা জিনিস। তাহলে সেই দাক্ষিণাত্যের তুলো নিয়ে কিছু একটা হাঙ্গামা ঘটেছিল। যেমনভাবে নীল চাষিদের ওপর অত্যাচারের ফলে নীল বিদ্রোহ ঘটলো, তেমনই কিছু একটা ঘটেছে। চলো আমরা দেখি। কৃষির বাণিজ্যিকীকরণের নেতিবাচক প্রভাবের ফলে, নেতিবাচক মানে কি? খারাপ, তাই না? ইতিবাচক আর নেতিবাচক হয়, খারাপ প্রভাব ফলে দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকরা বিদ্রোহী হয়ে উঠেছিলেন। 19বিংশ শতকের দ্বিতীয় ভাগে আমেরিকার গৃহযুদ্ধের প্রভাবে কার্পাস তুলোর চাহিদা বেড়ে গিয়েছিল। 19বিংশ শতক তার দ্বিতীয় ভাগ। 19বিংশ শতক মানে একটা করে পিছিয়ে যাবে, 19বিংশ মানে 19, কিন্তু এখানে 19বিংশ শতক বলতে বলা হচ্ছে 1800, ঠিক আছে, 1800 থেকে 1899 এটা। এবার এটার বলেছে দ্বিতীয় অধ্যায় বা দ্বিতীয় ভাগ, যেটা তাই তো দ্বিতীয় ভাগ যদি বলি তাহলে বলতে হবে কত, যে 1850-এর পর। হলো? তাহলে 1800 থেকে 1899 এটা হচ্ছে 19বিংশ শতক, আর 1850-এর পর যদি বলি তাহলে সেটা দ্বিতীয় ভাগ। আমেরিকায় কি হচ্ছে? গৃহযুদ্ধ হচ্ছে, তার ফলে কার্পাস বস্ত্রশিল্প অর্থাৎ তুলো, কার্পাস তুলো, তুলোর জিনিসের তখন চাহিদাটা বাড়তে থাকে। তার ফলে দাক্ষিণাত্যে কার্পাস তুলোর চাষ বেড়ে যায়। এই যে দাক্ষিণাত্যে কার্পাস তুলো কথাটা বলছিলাম একটু আগেই, যে দাক্ষিণাত্যের কার্পাস তুলোর যে চাষটা বেড়ে যায়, কিন্তু আমেরিকার গৃহযুদ্ধ থেমে যাওয়ার পর দাক্ষিণাত্যে 1870 খ্রিস্টাব্দ নাগাদ তুলোর দাম একদম কমে যায়। এবার বলছে কি, চাহিদা এক সময় বেড়ে গেল, কিন্তু সব সময় যে একটা জিনিসের চাহিদা থাকবে তা তো নয়। 1870 যখন, তখন তুলোর দাম একেবারে কমে গেল। একটা সময় খুব চড়াও হয়। ধরে নাও না কিছুদিন আগে, যখন কিছুদিন কয়েক বছর আগে এই যে যখন করোনা এলো, করোনার সময় কত জিনিসের দাম দরদরিয়ে বাড়িয়ে দেওয়া হলো। কেন? কারণ জিনিসের সঞ্চয় করে রাখা, ওটার মানে বেশি ফলন বা বেশি জিনিস আমদানি রপ্তানি তখন বন্ধ হয়ে গেছে, রাস্তাঘাট বন্ধ। যার কাছে যতটুকু আছে সেই সঞ্চয়টুকু সে বেশি মুনাফায় বেশি লাভ করে মানুষকে দিতে থাকছে। এটা তো ব্যবসার একটা মানে দিক। আর সেই জন্যই একটা সময় হচ্ছে কি, যে একটা জিনিসের দাম খুব চড়াও হয়ে যাচ্ছে। আবার এক সময় এত ফলন হয়েছে আলুর যে এবছর আলুর দামই নেই, আমরা কথাই বলি। ঠিক সেই রকম এখানেও তাই,
যখন 1850-এর পর থেকে গৃহযুদ্ধ লাগলো তখন কার্পাসের চাহিদা বাড়লো, 1870-এর পর থেকে কমে গেল, তুলোর দামও কমে গেল। তার উপর চড়া হারে রাজস্বের চাপ ছিল, সেই জিনিসটা কিন্তু যাচ্ছে না। এই জিনিসটা কিন্তু বারে বারে ফিরে আসছে, চড়া হারে রাজস্বের চাপ, সে যে কোনো কৃষির ক্ষেত্রেই হোক না কেন। ঠিক সেই সময় খরা ও অজন্মার ফলে কৃষক সমাজে চূড়ান্ত দুর্দশার মুখে পড়েছিল। তাহলে একদিকে এই রকম চাপ, তার মধ্যে খরা আর অজন্মা। অজন্মা মানে হচ্ছে মানে কৃষি ভালো হচ্ছে না। না, অজন্মা মানে জন্মায় না, মানে যে ফসলটা বুনছি সেটা বেশি ফলছে না, এই যে অজন্মাটা। এই সময় চূড়ান্ত দুর্দশার মুখে পড়লো। সেই দুর্দশার সুযোগ নিয়েছিল স্থানীয় শাহুকার মহাজনেরা। স্থানীয় যে সমস্ত মহাজন যারা ওই কৃষকদের উপর অত্যাচার করে, নিজেদের একটা মানে গোষ্ঠী তৈরি করে থাকে, সেই রকম আর কি মহাজন শাহুকাররা চাষিদের ঋণ দেওয়ার বিনিময়ে উৎপন্ন ফসলের ওপর নিয়ন্ত্রণ কায়েম করতে থাকে। এর বিরুদ্ধে দাক্ষিণাত্যের তুলো চাষিরা বিদ্রোহী হয়ে ওঠে। তাহলে কোথা থেকে, এখান থেকে আমরা একটুখানি মনে রাখবো জিনিসটা, যে শাহুকারেরা কি করতে থাকে, চাষিদের ঋণ দেওয়ার বিনিময়ে উৎপন্ন ফসলের ওপর নিয়ন্ত্রণ কায়েম করতে থাকে। এর বিরুদ্ধে দাক্ষিণাত্যের তুলোর চাষিরা বিদ্রোহী হয়ে ওঠে। শাহুকারদের আক্রমণ করে তাদের দখলে থাকা কাগজপত্রগুলো পুড়িয়ে দেয় বিদ্রোহী চাষিরা। শাহুকাররা কি করছে, চাষিদের সমস্ত কিছু কাগজপত্র ইত্যাদি নিয়ে, যে একে এই জিনিস জমি দেওয়া হয়েছে, একে এই চাষ দেওয়া হয়েছে ইত্যাদি, তারা তো মহাজন, তারা কত টাকা ধার নিয়েছে, কত টাকা সুদ পাবে ইত্যাদি ইত্যাদির হিসেব, একটা তো কাগজ আছে, একটা তো ডায়েরি মেনটেন করতে হবে নাকি, আমরাও মেনটেন করি তো কোনো হিসেবপত্র লিখে রাখতে চাইলে। তাহলে আমার আন্ডারে ধরো 5টা চাষি আছে, বেশি নয় 5টা চাষি আছে, সেই 5টা চাষিরই যদি হয়, তারা তারা যে আমার কাছ থেকে কিছু ধার নিয়েছে, তাদের যে সুদ আমাকে লিখে রাখতে হবে, কে কোন সময় দিচ্ছে না দিচ্ছে, তার একটা কাগজ আছে। সেই কাগজপত্রগুলো তারা কিন্তু পুড়িয়ে দিল, তাদের এতটাই আর কি তারা রেগে গিয়েছিল, পুড়িয়ে দেয়। আহমদনগর ও পুনা জেলায় বিদ্রোহ তীব্র আকার ধারণ করে। কোথায় কোথায় এটা মনে রাখবে, আহমদনগর আর পুনা জেলায় বিদ্রোহ তীব্র আকার নিয়েছিল 1875 খ্রিস্টাব্দের মে থেকে। এটা একটা ইম্পর্টেন্ট, যে দাক্ষিণাত্য হাঙ্গামা অ্যাকচুয়ালি কোন সময় থেকে কোন সময়, এই জায়গাটা একটা মানে শর্ট কোয়েশ্চেন হতে পারে। 1875 সালের মে মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলা এই বিদ্রোহকে ঔপনিবেশিক প্রশাসন দাক্ষিণাত্য হাঙ্গামা নাম দিয়েছে। 1875 মে থেকে সেপ্টেম্বর। ঠিক, তাহলে আমরা বুঝলাম যে তুলো চাষিদের যে বিদ্রোহ দাক্ষিণাত্যের। তাহলে এখানে আমরা কি কি পয়েন্ট মনে রাখবো ম্যাম, এত যদি ভুলে যাই আমরা, তাহলে কি মনে রাখবো, আমরা মনে রাখবো যে কৃষির যখন বাণিজ্যিকরণ হলো, অর্থাৎ ওই যে চা, তুলো, পাট, নীল, এইরকম চাষগুলোকে যখন বাণিজ্যের প্রয়োজনে বেশি বেশি করে চাষ করতে দেওয়া হলো, তখন স্বাভাবিকভাবেই চাষিদের ওপর অত্যাচার শুরু হলো, তাদেরকে বেশি করে জোর করে চাষ করাতে লাগা হলো। এবার চাষিরা রেগে যাচ্ছে। তাহলে যখন নীল বিদ্রোহ হলো, তখন আমরা মনে রাখবো নীলকরদের কথা, সেই 10 জন নীলকর যারা, তারা কিন্তু দাদনের মাধ্যমে কৃষকদের ওপর বেশি অত্যাচার করত, বেশি করে নীল চাষ করার জন্য তাদের কাছ থেকে বেশি বেশি করে আদায় করে নেওয়ার ব্যাপার ছিল। তখন চাষিরা তারা বিদ্রোহ করলো, যেটা নীল বিদ্রোহ নামে পরিচিত হলো। তারপরে হলো দাক্ষিণাত্য হাঙ্গামা। কি হলো ম্যাম সেখানে, সেখানে দেখা যাচ্ছে 1850-এর পর থেকে যখন আমেরিকায় গৃহযুদ্ধ শুরু হলো, তখন কার্পাস বস্ত্রের অনেক বেশি ডিমান্ড হয়ে গেল। আর সেই ডিমান্ডটা পূরণ করার জন্য আমাদের দেশ থেকে তুলো চাষিরা, অর্থাৎ দাক্ষিণাত্য মানে দক্ষিণ ভারতের যে দেশগুলো, দক্ষিণ ভারতের দেশগুলো তারা তুলো চাষ করতে লাগলো বিভিন্নভাবে, অনেক অনেক তুলো তারা রপ্তানি করতে লাগলো। একটা সময় এলো যখন 5-10 বছর কেটে গেল, 1870 নাগাদ সেটা কমে গেল। যেই দাম কমে গেল, অমনি তাদের মানও কমে গেল। কিন্তু রাজস্বের হার কমলো না, যে চড়া সুদে রাজস্ব আদায় করার কোম্পানির, সেই হার তারা কমালো না। তখন তাহলে কৃষকরা কোথায় যাবে, কি করবে, মহাজনদের কাছ থেকে ধার নিতে লাগলো। আর শাহুকার মহাজন ওরা তো আর এক, তারা চড়া সুদেতে ধার দিতে থাকলো। যখন দেখলো কৃষকদের অবস্থা খারাপ, তখন আরো বেশি বেশি ওদের উপর চড়াও হলো। কৃষকরা সবকিছু মেনে নিতে না পেরে বিদ্রোহ ঘোষণা করলো, মহাজনদের কাগজপত্র পুড়িয়ে দিল।
আর এই যে 1875-তে যেটা মে মাস থেকে আর সেপ্টেম্বর মাস অবধি এই যে আন্দোলনটা চললো, এটাকে নাম দেওয়া হলো দাক্ষিণাত্য হাঙ্গামা। এবার আসছে বাগিচা কৃষি। ঠিক আছে, হয়ে গেল হাঙ্গামা, নীল বিদ্রোহ, বিদ্রোহ, হাঙ্গামা, দাঙ্গা, মঞ্জামা, সবকিছু শেষ হয়ে গেছে। এবার আসবে বাগিচা কৃষি। সবুজে সবুজ করে দিয়েছি। বাগিচা কৃষি। নীল চাষ ছাড়াও বাগিচা শিল্পে ইউরোপীয়দের উৎসাহ ছিল। ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে আসাম, বাংলা, দক্ষিণ ভারত, হিমাচল প্রদেশের পাহাড়ি অঞ্চলে, আচ্ছা এটাকে আর গ্রিন দেওয়া যাবে না, অন্য কালার, কোথায় কোথায় আসাম, বাংলা, দক্ষিণ ভারত, হিমাচল প্রদেশের পাহাড়ি অঞ্চলে চা বাগিচা শিল্পের বিকাশ ঘটেছিল। চা বাগিচার মালিকানা বিদেশি হাতে থাকায় এইসব জমিগুলোর জন্য ঔপনিবেশিক সরকার করের ছাড় দিয়েছিল। তাছাড়া অন্যান্য নানা সুযোগ সুবিধাও পেত বাগিচা শিল্পগুলি। ক্রমে বিদেশের রপ্তানির ক্ষেত্রে চা একটি প্রধান দ্রব্য হয়ে উঠল। দক্ষিণ ভারতের কফি বাগিচার বিকাশও হয়, তা তো আমরা জানি। অবশ্য বাগিচা শিল্পগুলির বিকাশে ভারতীয় জনগণের বিশেষ অর্থনৈতিক সুবিধা হয়নি, কারণ বিদেশি মালিকানাধীন ওই শিল্পের যাবতীয় মুনাফা দেশের বাইরে চলে যেত, আর বেতনের বেশিরভাগটাই পেত বিদেশি কর্মচারীরা। হায় রে, কি করবো ম্যাম, কিছু করার নেই, এটাই বাস্তব। বেতনের বেশিরভাগটা বিদেশি কর্মচারীরাই পাবে। উৎপন্ন দ্রব্যগুলিও বিদেশের বাজারে বিক্রি করে তার অর্থ ব্রিটেনে নিয়ে যাওয়া হতো। তাহলে উৎপন্ন যে দ্রব্যগুলো সেগুলো বিদেশের বাজারে বিক্রি করা হচ্ছে, সেই অর্থগুলো ব্রিটেনেই নিয়ে যাওয়া হচ্ছে। মানে আলটিমেটলি চাষ করব আমরা ভারতে, কিন্তু জিনিসপত্র লুটে পুটে নিয়ে যাব আমরা আমাদের দেশে। যদি বলি যে চাষ যারা করছে তাদেরকে কিছু টাকা দাও, কাদেরকে দেব? ও এই কালো চামড়ার মানুষদেরকে তো আমি দেব না। যারা ফর্সা চামড়ার মানুষ আছে এখানে কাজ করছে, অর্থাৎ ব্রিটিশ কর্মচারী যারা, বিদেশি কর্মচারী যারা, তাদেরকে আমরা মুনাফা দেব। আমরা ভাই ভাই, তোমরা হচ্ছে নিজ জাত। এটাই বাস্তব, সেটাই করা হয়েছিল সেই সময়। আসামের চা বাগান ও শ্রমিক অধিকার। আহা, চায়ের এই কেটলি দেখে, চায়ের কাপ দেখে আমারই একটু চা খেতে ইচ্ছা করছে। কেউ যদি একটু আমাকে চা দিয়ে যেত খুব ভালো হতো। যাই হোক, চায়ের কথা এখন বাদ দিই, চা বাগানের কথা আপাতত পড়ি। বাগিচা শিল্পে শ্রমিক হিসেবে স্থানীয় লোকেদের নিয়োগ করা হতো। সামান্য মজুরি আর চূড়ান্ত দুর্দশার মধ্যে কাজ করতে হতো। খুবই সাধারণ একটা ব্যাপার যে তারা কি করতো, সামান্য মজুরি দিত আর চূড়ান্ত দুর্দশার মধ্যে কাজ করতে হতো ওই শ্রমিকদের। ব্রহ্ম নেতা দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় আসামের চা বাগানের শ্রমিকদের অধিকারের পক্ষে সওয়াল করেছিলেন। একটু আমি দাগ দিয়ে দিচ্ছি, কে করেছিলেন? দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়। দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় আসামের এই যে শ্রমিকরা তাদের সম্বন্ধে সওয়াল করেছিলেন, অর্থাৎ প্রশ্ন তুলেছিলেন। প্রশ্ন তুলেছিলেন কি? নিজের চোখে আসামের চা বাগানগুলি ঘুরে দেখে শ্রমিকদের ওপর ইউরোপীয় মালিকদের অত্যাচারের খবর সঞ্জীবনী পত্রিকাতে প্রকাশ করেন। কোন পত্রিকা বাবা? সঞ্জীবনী পত্রিকা। এটা মনে রাখবে যে তাহলে দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় কি করলেন, আসামের চা বাগানগুলো ঘুরে দেখছেন। ঘুরে দেখে তিনি দেখতে পাচ্ছেন যে ইউরোপীয়রা প্রচন্ড পরিমাণে অত্যাচার করছে তাদের ওপর। এটা তো মানে আমরা আজকে প্রথম থেকে যা যা পড়ে আসছে সব জায়গাতেই দেখেছি অত্যাচার, কিন্তু তিনি যখন নিজে দেখছেন, দেখে তিনি সঞ্জীবনী পত্রিকাতে সেই সম্বন্ধে সওয়াল তুলছেন, অর্থাৎ প্রশ্ন তুলছেন। সেই সময় দ্বারকানাথের সঙ্গী রামকুমার বিদ্যারত্ন ধারাবাহিকভাবে, কে? রামকুমার বিদ্যারত্ন ধারাবাহিকভাবে সঞ্জীবনী পত্রিকায় কুলি কাহিনী নির্বন্ধ লিখতে থাকেন। অর্থাৎ কুলি কাদেরকে বলি আমরা? কুলি কাহিনী, কুলি মানে যারা একটু নিম্ন শ্রেণীর লোক, যারা আমাদের মোট বয়, যারা ভারী বস্তু তুলে নিয়ে যায় তাদেরকে কুলি বলা হয়। তাহলে কুলি কাহিনী এরকম নিবন্ধ লিখতে থাকেন, অর্থাৎ প্রবন্ধ লিখতে থাকেন। নিবন্ধ বলতে তাদের সম্বন্ধীয় যে প্রবন্ধ, যেটা বাস্তবে যা ঘটছে, তার নিজস্ব অভিজ্ঞতা, তিনি যা বলতে চাইছেন, সমস্তটা মিলিয়ে হয় নিবন্ধ।
ঠিক আছে, সেটা তিনি লিখছেন। দ্বারকানাথ ও রামকুমারের উদ্যোগ শেষ পর্যন্ত দেশের লোকের ও ঔপনিবেশিক শাসকের মনোযোগ আকর্ষণ করেছিল। ঔপনিবেশিক ভারতের শ্রমিকদের হয়ে লড়াই করা সেটি অন্যতম পুরনো নজির। মানে তারা এই যে দুজনের মিলিত যে প্রয়াস, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় এবং রামকুমার বিদ্যারত্ন, এরা দুজন মিলে যে উদ্যোগটা নিচ্ছেন, তাদের দ্বারা ইন্সপায়ার হয়ে মানুষ কিন্তু এই চা বাগানের শ্রমিকদের জন্য একটা মানে প্রতিবাদ গড়ে তুলেছিল। ঠিক, আর সেটাই হচ্ছে সব থেকে প্রাচীনতম মানে পুরনো একটা নজির, অন্যতম একটা পুরনো নজির, একটা পুরনো উদাহরণ সেই হিসেবে বলতে পারি। নজির বলতে উদাহরণ বা দৃষ্টান্ত। ঠিক, এবার আমাদের লাস্ট টপিক, ঔপনিবেশিক শাসনের তরফে কৃষকদের জন্য আইন। দাক্ষিণাত্যে কৃষক বিদ্রোহগুলির ফলে 1879 খ্রিস্টাব্দে এগ্রিকালচারিস্টস রিলিফ অ্যাক্ট কৃষকদের সুবিধার জন্য আইন জারি করে ঔপনিবেশিক প্রশাসন। ওই আইনের লক্ষ্য ছিল ঋণগ্রস্ত চাষিদের উপর থেকে অত্যাচারের বোঝা কিছুটা কমানো। তার মানে যারা এই যে ঋণ নিয়েছিল, যারা বিভিন্ন মহাজনের কাছ থেকে ঋণ নিচ্ছিল না গো, তাদের কথা বলা হচ্ছে। তাদের যে অত্যাচার, তার থেকে কিছুটা মুক্ত করা। ধার শোধ করতে না পারলে চাষিদের গ্রেপ্তার, আটক করা নিষিদ্ধ করা হয়। মানে ধার শোধ করতে পারছে না, তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো বন্ধ করা হয় যে না, এরকম করো না। তার বদলে গ্রামেই বিচার সভা বসিয়ে সাহুকার ও চাষিদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে ঋণ শোধ করার ব্যবস্থার উপর জোর দেওয়া হয়। বেশ, এটা খুব ভালো কথা। একইভাবে বাংলায়ও জমিদারের অত্যাচার থেকে কৃষকদের রক্ষা করার জন্য বেশ কিছু প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। সেগুলির মধ্যে 1885 খ্রিস্টাব্দের টেন্যান্সি অ্যাক্ট বা প্রজাস্বত্ব আইন অন্যতম ছিল। এই আইন মোতাবেক অস্থায়ী রায়তদের দখলি সত্ত্ব দেওয়া হয়। সেখানে স্পষ্ট বলা হয়, আদালতের পরোয়ানা ছাড়া কোনো রায়তকে জমি থেকে উচ্ছেদ করা যাবে না। অর্থাৎ কি বলা হচ্ছে, আদালত যদি কোনো রকম রায় না দেয়, তাহলে কোনো রায়তকে, অর্থাৎ কৃষককে, এটা আমরা আগেই জেনেছি, রায়ত মানে কৃষক, কৃষককে জমি থেকে উচ্ছেদ করা যাবে না। খাজনা বাড়ানোর সময়ও জমিদারকে নির্দিষ্ট কারণ দর্শাতে হবে। নির্দিষ্ট কারণ দর্শাতে মানে হচ্ছে দেখাতে হবে, নির্দিষ্ট কারণ দেখাতে হবে। আদেশ দেওয়া হয় এই আইনে। তবে দাক্ষিণাত্যে এবং বাংলায় বিপুল সংখ্যক কৃষি শ্রমিক ভাগ চাষীদের স্বার্থের দিকে বিশেষ নজর ছিল না ঔপনিবেশিক প্রশাসন। মানে এত কিছুর পরেও কিন্তু তাদের দিকে কোনো নজর ছিল না ঔপনিবেশিক প্রশাসন, অর্থাৎ সেই ইংরেজদের। বেশ, বোঝা গেল। আচ্ছা, এবার বলো, চিরস্থায়ী বন্দোবস্ত তাহলে কে চালু করলেন? হেস্টিংস, কর্নওয়ালিস নাকি ডালহৌসি? চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করলেন? আমি তোমাদেরকে একটুখানি সময় দিই, তোমরা একটু ভাবো তো দেখি। কি ভাবা হলো? আমরা প্রথমেই কি পড়েছি, যে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করলেন কর্নওয়ালিস, তাই না? কর্নওয়ালিস এসে চিরস্থায়ী বন্দোবস্তকে চালু করলেন। মহলওয়ারি ব্যবস্থা চালু হয়েছিল। মহলওয়ারি ব্যবস্থা কোথায় চালু হয়েছিল? বাংলায়, উত্তর ভারতে, দক্ষিণ ভারতে। মহলওয়ারি, মহল কথার অর্থ মনে করো। তাহলে আমরা যখন পড়ছিলাম যে মহলওয়ারি ব্যবস্থা, সেটা হচ্ছে উত্তর আর উত্তর পশ্চিম ভারতে পড়েছি, উত্তর আর উত্তর পশ্চিম, তাই তো? কিন্তু আমাদের তো এখানে এরকম কোয়েশ্চেন মানে অপশন নেই, বাংলায়, উত্তর ভারতে, দক্ষিণ ভারতে আছে। তাহলে আমরা উত্তর ভারতে করতে পারি, উত্তর এবং উত্তর পশ্চিম এই দুই জায়গায়। নেক্সট নেক্সট বলেছে কোনটা ঠিক আর কোনটা ভুল বিবেচনা করতে। 1994 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়। 1994 হয়েছিল না 93? আমি বলেছিলাম না 1793, 1900 বললাম, দেখুন করে 1793, অর্থাৎ 1793 এটাতে হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত। তাহলে এটা কি? এটা ভুল। আর বলছে নীল বিদ্রোহ হয়েছিল মাদ্রাজে। মাদ্রাজ নীল বিদ্রোহ কোথায় হয়েছিল? ভারতের পূর্ব দিকে, বাংলার দিকে, বাংলায় বেশি হয়েছিল। নীল বিদ্রোহ মাদ্রাজে হয়নি, তাহলে এটাও হবে ভুল। দুটো দিয়েছে, দুটোই ভুল। ওকে,
ঠিক আছে, পরেরটা দেখি। এবার বলা হচ্ছে যে সংক্ষিপ্ত উত্তর, সূর্যাস্ত আইন। সূর্যাস্ত আইন আমরা তো আগেই পড়ে নিয়েছি, আর ওটা টিকা হিসেবে আসে সেটাও বলে দিয়েছি, যে যখন চিরস্থায়ী বন্দোবস্ত পড়লাম তখন যে জমিদারদের আওতার মধ্যে কৃষকরা থাকলো এবং জমিদারদের থেকে কর আদায় করতে হচ্ছে কোম্পানি, তারা যদি নির্দিষ্ট দিনে সূর্য অস্তের আগে কর দিতে না পারতো বা রাজস্ব দিতে না পারতো, তাদের কাছ থেকে জমি নিয়ে নেওয়া হতো বা নিলাম করে দেওয়া হতো। সেটাই বলা হচ্ছে যে সূর্যাস্ত আইন। এটাই একটা আইন যে সূর্য ডোবার আগে তাকে দিতে হবে। দাক্ষিণাত্য হাঙ্গামা সেম জিনিস। কেন হয়েছিল? আচ্ছা, তাহলে দাক্ষিণাত্য হাঙ্গামা আমরা এতটা পড়েছি, এতটা আমাদেরকে বেশি করে বললে হবে না, তাকে একটু ছোট্ট করে বলতে হবে। ছোট্ট করে কি বলেছে? দাক্ষিণাত্য হাঙ্গামা যা 1875 সালে হয়েছিল, তার মূল কারণ ছিল মহাজনদের দ্বারা কৃষকদের ওপর চাপানো অতিরিক্ত কর এবং ঋণ। 1870 খ্রিস্টাব্দ নাগাদ তুলোর দাম কমে যায় এবং শাহুকার মহাজনেরা কৃষকদের কাছ থেকে উচ্চ সুদে ঋণ দিত। পরে তা পরিশোধ করতে না পারায় কৃষকদের জমি ও অন্যান্য সম্পদ বিক্রিতে বাধ্য করত। এর ফলে কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়, তারা মহাজনদের বিরুদ্ধে দাঙ্গায় নামে। যেমনটা আমরা পড়েছি সেটাকে একটু সামারি করে ছোট করে বলা হয়েছে। বাহ, সামারি বলতে বলতে আমাদের সামারি চলে এসছে। আজকের সামারি এটাই যে আমরা পড়লাম যে কর্নওয়ালিস প্রথমে চালু করলেন চিরস্থায়ী বন্দোবস্ত। ঠিক, আমরা অনেকবার বলে নিয়েছি জিনিসটা। এই চিরস্থায়ী বন্দোবস্তের পরে চলে আসছে রায়তওয়ারি, অর্থাৎ রায়ত যারা, কৃষক যারা, তাদের মালিকানা। মালিক তো থোড়ি না, ওই লোক দেখানো মালিক আর কি। রায়তওয়ারি, তারপর মহলওয়ারি। ঠিক, রায়তওয়ারি, মহলওয়ারি, এগুলো গেল। তারপর আমরা কি পড়লাম? কৃষির বাণিজ্যিকীকরণ পড়লাম। বাণিজ্যিকীকরণ, ঠিক। এবার কৃষিকে বাণিজ্যে পরিণত করতে গিয়ে কি কি সমস্যা দেখা দিল? তারপরে দেখা দিল হচ্ছে নীল বিদ্রোহ, তারপরে দেখা দিল দাক্ষিণাত্য হাঙ্গামা। ঠিক, এরপরে যেটা হলো সেটা হচ্ছে বাগিচা কৃষি। এই হলো আজকে গোটা টপিক, আমরা যা যা পড়লাম আজকের ক্লাসেতে। ঠিক, তাহলে তোমরা এবার এখান থেকে প্রশ্ন পড়বে, এখান থেকেও টিকা করবে, তা হিসেবে বা এই হিসেবে করবে চিরস্থায়ী, রায়তওয়ারি আর মহলওয়ারি। দুই পড়বে সূর্যাস্ত আইন, তো বলেই দিয়েছি। তিন পড়বে নীল বিদ্রোহ। চার পড়বে বাগিচা কৃষি। ঠিক আছে, যে বিষয়গুলো আজকে আমরা পড়লাম মেন টপিক ধরেই আমরা আলোচনা করেছি, সেই টপিকগুলোই পড়তে হবে। ঠিক আছে, তাহলে মোটামুটি আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। হ্যাঁ জানি ইতিহাস একটু বিষয়গুলো বড়, একটু বুঝতে হবে, একটু বুঝে বুঝে লাইন বাই লাইন পড়তে হবে। আমাদের বইয়ে যে যে জিনিসগুলো দেওয়া আছে আমাদেরকে একটু তো সেই লাইনগুলো পড়তে হবে বাবা। ওভারঅল যদি পড়াতে বলো তাহলে তো আমি ওভারঅল বলে দিয়ে চলে যাব, যেমন হবে কোয়েশ্চেন অ্যান্সার হয়, তাহলে আমি চিরস্থায়ী বন্দোবস্ত এইটুকু টিকা দিয়ে দেবো, মহলওয়ারি বন্দোবস্ত সেটাও ওইটুকু বলে দিতে পারবো। কিন্তু তোমাদেরকে যদি আমরা চাই যে হ্যাঁ যেমন পাঠ্য বইয়ে আছে সেই পাঠ্য বই অনুসারে আমরা ধীরে ধীরে এগোবো, আমরা শেখাবো, বোঝাবো যে বিষয়টা কি বলা হয়েছে, তাহলে একটু সময় আমাদেরকে দিতে হবে। বাংলাতে হয়তো কোনোদিন 1 ঘন্টা, কোনোদিন 1.5 ঘন্টা ক্লাস যাবে, কিন্তু ইতিহাসের ক্ষেত্রে 1.5 ঘন্টা তো ধরেই রাখো, 1.5 ঘন্টাটা হয়তো কোনোদিন আরও একটু 10-15 মিনিট বেড়ে যেতে পারে।
কিন্তু সঙ্গে থেকেও আশা করছি সমস্ত কনসেপ্ট তোমাদের মাথায় ঢোকাতে পারবো। যেমনভাবে তোমরা পড়ছো বইয়েতে, যেমন যেমন তোমাদের টপিকস আছে সেই টপিক অনুযায়ী আমরা আলোচনা করে করে যাব। আর এইভাবে আমাদের সাথে জুড়ে থাকো, ক্লাস করতে থাকো, খুব মজা করে আনন্দ করে আমরা ক্লাস করব। সমস্ত বিষয়টা তোমাদের মাথায় ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমার, আর পড়াশোনা করে ভালো নম্বর তোলার দায়িত্ব তোমাদের। তো বাই বাই চ্যাম্পস, আবার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে।